শুরু করছি আজকের প্রথম যে আলোচনার বিষয় জিওমরফোলজি থেকে ওয়েদারিং অর্থাৎ আবহবিকার। তো আবহবিকার ব্যাপারটা কি? দ্য টার্ম ওয়েদারিং কামস ফ্রম দ্য ওয়ার্ড ওয়েদার। ওয়েদার থেকে এসেছে ওয়েদারিং শব্দটা। ওয়েদার মিনস দ্য ডিস্টিংগ্রেশন অফ or breaking down or decomposition or decline of rocks by the action। তাহলে এখানে ওয়েদারিং ব্যাপারটা বলছে ওয়েদারের যে বিভিন্ন এলিমেন্ট গুলো থাকে, যেমন ধরো সান, রেইন, উইন্ড, ফ্রস্ট, এই সমস্ত এলিমেন্ট গুলোর প্রভাবে যখন শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই বিচ্ছিন্ন হওয়া শিলাস্তর গুলো মূল শিলার উপর পড়ে থাকে, তখন সেটাকে আমরা কিন্তু ওয়েদারিং বলতে পারি। ডেফিনেশন অফ ওয়েদারিং দেখো কি বলছে এখানে। এখানে ওয়েদারিং বলতে যেটা বোঝাচ্ছে, ওয়েদারিং ইজ দ্য প্রসেস হুইচ ব্রেকস ডাউন অর, একই বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে। ওয়েদারিং যে ব্যাপারটা, এটা হচ্ছে কিন্তু একটা স্ট্যাটিক প্রসেস, মানে আবহবিকারগ্রস্ত যে উপাদানগুলো সেটা কিন্তু মূল শিলার উপরেই কিন্তু পড়ে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত ইরোশন বা ক্ষয়ীভবনের মাধ্যমে সেটা আহ, আহ, মানে এক জায়গা থেকে অন্যত্র অপসারিত হবে। সুতরাং ওয়েদারিংকে আমরা স্ট্যাটিক প্রসেস বলতে পারি, কিন্তু ইরোশনটা কিন্তু অবশ্যই একটা ডাইনামিক প্রসেস বলা যেতে পারে। একটুখানি অসুবিধা হচ্ছে পিডিএফটা। আচ্ছা, তো দেখো ঠিক আছে, এবার ওয়েদারিং ব্যাপারটাকে তাহলে আমরা স্ট্যাটিক প্রসেস বলতে পারি, কিন্তু ইরোশন ব্যাপারটা কিন্তু ডাইনামিক প্রসেস। সুতরাং ওয়েদারিং ব্যাপারটা কি? কোনো শিলার নিজ স্থানে যে বিয়োজন প্রক্রিয়া বা বিচূর্ণন প্রক্রিয়া, আমরা জানি যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে বিচূর্ণন ব্যাপারটা হয়, কিন্তু বিয়োজন ব্যাপারটা মূলত কিন্তু রাসায়নিক আবহবিকারের মাধ্যমে হয় ব্যাপারটা। তো এইভাবে বিচূর্ণন বা বিয়োজন দুটো প্রক্রিয়া কিন্তু একত্রে বিচূর্ণন বা তোমার বা হচ্ছে আবহবিকার প্রক্রিয়া। তো যাই হোক, আবহবিকারের সঙ্গে মাস পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা কি? পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা হচ্ছে তোমার আবহবিকারের মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো মূল শিলার উপর যখন পড়ে থাকে, তখন কিন্তু সেই ক্ষয়ীভূত পদার্থগুলো যখন অভিকর্ষের টানে, কোনো রকম অন্য কোনো আহ, কারণ হলে হবে না, শুধুমাত্র অভিকর্ষণ বা মাধ্যাকর্ষণ শক্তির টানে ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে যখন ভূমির যে ঢাল, যে প্রাইমারি স্লোপ, সেই ঢাল বেয়ে বেয়ে ধীরে ধীরে নামতে থাকে, তখন সেটাকে আমরা কিন্তু মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় বলে থাকি। সুতরাং ওয়েদারিং, মাস ওয়াস্টিং আর হচ্ছে ইরোশন অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এগুলোকে একসঙ্গে আবার বলা হচ্ছে ডেনুডেশন। ডেনুডেশনের অর্থ হচ্ছে তোমার নগ্নীভবন। নগ্নীভবন কাকে বলে? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের উপরিভাগের যত শিলাস্তর, উন্মুক্ত শিলাস্তর, সেটা পুরোপুরি নগ্ন হয়ে যায়, তখন সেই তিনটে প্রক্রিয়া কিন্তু একত্রে বলা হচ্ছে ডেনুডেশন বা নগ্নীভবন। আবহবিকার প্রক্রিয়াটা ডিটেলস আমরা জানলাম। আমরা ইরোশন ব্যাপারটাও আমরা জানলাম। ইরোশন বা যে ক্ষয়ীভবন যে ব্যাপারটা, ক্ষয়ীভবনের জন্য কিন্তু বিভিন্ন যে প্রাকৃতিক এজেন্ট গুলো রয়েছে, নদী, হিমবাহ, বাতাস, ভৌমজলের ক্ষয়, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। চুনাপাথরযুক্ত অঞ্চলে, কাস্ট অঞ্চলে যে ক্ষয় কাজগুলো হয়, তারপরে তোমার আরো যে সমস্ত কাজগুলো হয় আর কি, ক্ষয় কাজের মাধ্যমে ইরোশনটা হয়ে থাকে। ওয়েদারিং ব্যাপার, ওয়েদারিং অর্থাৎ আবহবিকারকে নিয়ন্ত্রণ করে কোন কোন বিষয়গুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত দেখতে পাচ্ছ তোমরা হার্ডনেস অফ রক্স, অর্থাৎ শিলার কাঠিন্য বা শিলা গঠনকারী যে খনিজগুলো রয়েছে তার কতটা কাঠিন্যতা রয়েছে, এই ব্যাপারটার উপর কিন্তু নির্ভর করে। তুমি যদি দেখো যে বেলে পাথর, তাহলে বেলে পাথরের অন্তর্গত যে বালির কণাগুলি থাকে, ক্যালসাইট বা লোহার অক্সাইড দিয়ে জমাট বেঁধে থাকে, তবে দানাগুলির জোর কিন্তু সহজে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সিলিকার সাহায্যে যদি সন্নিবেশটা ঘটে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ক্ষয় প্রতিরোধী হয়। অর্থাৎ বেলেকণার যে ব্যাপারটা, সেটা যদি তোমার ক্যালসিয়াম বা ক্যালসাইট বা লোহার অক্সাইড দিয়ে যদি জমাট বাঁধে, তাহলে সেটা সহজে ভঙ্গুর হতে পারে। কিন্তু সিলিকার সাহায্যে যদি জমাটটা বাঁধে, তাহলে সেক্ষেত্রে ক্ষয় প্রতিরোধী হতে পারে। তারপর যেটা রয়েছে দেখো, ক্র্যাক অর্থাৎ ফাটল। ফাটল বরাবর আমরা জানি যে শিলা সহজেই দুর্বল হয়ে যায়, বা শিলার যে স্তরায়ন তলগুলো থাকে, পাললিক শিলায় আমরা দেখি, বা ফলিওশন প্লেন গুলো আমরা দেখি মেটামরফিক রক্সের ক্ষেত্রে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। এই স্তরায়ন তল বা পত্রায়ন তল বরাবর কিন্তু এই ক্র্যাক গুলো তৈরি হয়, এবং ক্র্যাক বরাবর কিন্তু আবহবিকার সহজেই কার্যকর হয়।
তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, চেঞ্জেবিলিটি অফ ময়েশ্চার, অর্থাৎ আর্দ্রতা উষ্ণতার যে পরিবর্তনের ব্যাপারটা, ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার। আমরা দেখি যে যেখানে আর্দ্রতা উষ্ণতার পরিবর্তনের কারণে যান্ত্রিক আবহবিকারের যে বিভিন্ন প্রসেস গুলো রয়েছে সেই বিষয়গুলো হয়ে থাকে। কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক প্রক্রিয়া, অবশ্যই রাসায়নিক আবহবিকারের জন্য রাসায়নিক প্রক্রিয়াটা মাস্ট। তারপরে রয়েছে টাইম, সময়কে আবহবিকারের অন্যতম একটা প্রভাবশালী বিষয় বলে উল্লেখ করা যায়, কারণ অল্প সময়ের ভিত্তিতে কিন্তু শিলাস্তরে কোনো ফাটল বা বিচলন ঘটবে না, কিন্তু দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে আমরা শিলাস্তরে ফাটল, বিচলন, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি। তারপরে দেখো টেক্সচার অফ রকস, অর্থাৎ শিলার যে গ্রথন, শিলার গ্রথনটাও কিন্তু আবহবিকার নির্ভর করছে শিলার গ্রথনের উপর, কারণ শিলার গ্রথন সূক্ষ্ম হবে না স্থূল হবে সেটার উপর কিন্তু নির্ভর করছে। গ্রথন যতই মানে সূক্ষ্ম হবে, শিলাস্তরের আবহবিকার কিন্তু তত দ্রুত ঘটবে বলা চলে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, প্রথম ব্যাপারটা দেখলাম, এবার হচ্ছে স্ট্রাকচার অফ রকস, অর্থাৎ শিলার গঠন। শিলার গঠন বলতে শিলার দারণ, পাললিক শিলার স্তরায়ন্তল, রূপান্তরিত শিলার পত্রায়ন্তল, এই বিষয়গুলোর মাধ্যমে জলের অনুপ্রবেশ ঘটতে সাহায্য করে বা রাসায়নিক আবহবিকারে সাহায্য করে। বিভিন্ন শিলার এক এক ধরনের গঠন হয়, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এবার ক্লাইমেট যে ব্যাপারটা, জলবায়ু, বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন আবহবিকার গুলো কিন্তু হয়। তোমরা এগুলো থেকে একটু এমসিকিউ কোশ্চেন গুলো আসতে পারে, তোমরা একটু জেনে রাখো। আমরা সাধারণত বিভিন্ন জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার কোন জায়গায় থাকে সে বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। নিরক্ষীয় অঞ্চলে সাধারণত যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার, দুটো আবহবিকারই প্রাধান্য পায়, কারণ নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি বৃষ্টিপাতটা বেশি হয়। মরুভূমি অঞ্চলে বা মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারটা বেশি প্রাধান্য পায়। তারপরে তোমার ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে যান্ত্রিক রাসায়নিক দুটোই হবে, কারণ ওখানে মৌসুমী বৃষ্টিপাতের একটা প্রভাব রয়েছে। শীতল জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া বেশি থাকবে, কারণ ওই জল জমে বরফে পরিণত হবে, তারপরে ওই চূর্ণন হবে, বিচূর্ণন হবে আর কি। উপমেরু অঞ্চলে যান্ত্রিক স্বল্প রাসায়নিকটা হবে। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যদি আমরা দেখি জৈব রাসায়নিকটা হবে। স্থলবর্গীয় অরণ্য অঞ্চলে জৈব রাসায়নিকটা হবে। শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবহবিকার, কিন্তু যদি নাতিশীতোষ্ণ অঞ্চলটা আর্দ্র হয় তাহলে অবশ্যই রাসায়নিক আবহবিকার হবে। মেরু অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে আবহবিকারটা খুব বেশি। তো যাই হোক, আমরা বিষয়গুলো দেখে নিলাম। এবারে আমরা টাইপস অফ ওয়েদারিং এ চলে যাচ্ছি। আমরা মূলত দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার এবং একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। প্রথমে আমরা চলে যাব যান্ত্রিক আবহবিকারে, মেকানিক্যাল অর ফিজিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল অর ফিজিক্যাল ওয়েদারিং বিভিন্ন ভাবে হতে পারে। প্রথমে আমরা দেখে নেব যে মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু থার্মাল চেঞ্জ, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের কারণে যে যান্ত্রিক আবহবিকার হয়, এগুলো তোমরা সবাই কম বেশি বিষয়গুলো জানো, তো একবার বলে দিচ্ছি সংক্ষেপে। এক্সফোলিয়েশন, যেটাকে বলা হচ্ছে স্বল্পমোচন, যেটা পেঁয়াজের খোসার মতো তাড়াতাড়ি খুলে যায়। শিলাস্তর নিচের স্তরের তুলনায় উপরের স্তর তাড়াতাড়ি গরম হয় বলে বেশি প্রসারিত হয়, নিচের স্তর সে অনুযায়ী হয় না। এইভাবে কিন্তু পিল অফ হয়, মানে উপরের যে স্তরটা নিচের স্তর থেকে ধীরে ধীরে পেঁয়াজের খোসার মতো পিল অফ হয়ে যায়। এটা কি আমরা কিন্তু এক্সফোলিয়েশন বলতে পারি। আমরা বলতে পারি যে হোমোজিনিয়াস যে রকস গুলো রয়েছে বা সমজাতীয় বা সমধর্মী যে শিলাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন ব্যাপারটা বেশি ঘটে। যেমন ধরো গ্রানাইট শিলা, গ্রানাইট শিলায় কিন্তু স্বল্পমোচন বেশি ঘটে, কারণ এটা সমধর্মী খনিজ দ্বারা গঠিত বলা চলে। তো যাই হোক, ঝাড়খণ্ডে যে রাঁচি হ্রদ রয়েছে সেখানে এই গ্রানাইট শিলা গঠিত স্বল্পমোচনের ফলে যে রাঁচি ডোম, যেটা রাঁচি ডোম বা গম্বুজ, এটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। তো শিলায় স্বল্পমোচন এভাবেই ঘটে। স্বল্প কথার অর্থ হচ্ছে, বাংলাতে স্বল্প কথার অর্থ হচ্ছে ছাল বাঁশ। ছাল বাঁশের মতো এইভাবে খসে পড়ে বলেই কিন্তু এরকম একটা নামকরণ করা হয়েছে। যাই হোক, এবারে আমরা পরের যে টপিকটা রয়েছে, পরের যে মানে বিষয়টা রয়েছে, দেখো গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ বলা হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। শিলাস্তর যেহেতু তাপের কুপরিবাহী, তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শিলাস্তর বিভিন্ন ধরনের অসম প্রকৃতির বা অসমধর্মী খনিজ কণাগুলো থাকে বা হেটেরোজেনিয়াস খনিজগুলো থাকে, এবং যেহেতু গরমে বা ঠান্ডায় সমানভাবে বাড়তে বা কমতে পারে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টানগুলো পড়ে এবং শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এটা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিসরণ আমরা বলতে পারি। তো এই ক্ষুদ্রকণা বিসরণ হলে আওয়াজ করে বা বন্দুকে যেরকম সেরকম গুলো ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো যাই হোক, এবার বিষয়টা রয়েছে দেখো, মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু থার্মাল চেঞ্জের একটা বিষয়, ব্লক ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ প্রস্তর খণ্ডে বিচ্ছিন্নকরণ বা প্রস্তর চাই খণ্ডীকরণ। তো যাই হোক, দিনের বেলায় তাপ পরিবহন ক্ষমতা কম হয়। সূর্যরশ্মির যে তাপ, সেই সূর্যরশ্মির মাধ্যমে শিলাস্তর যখন উত্তপ্ত হয়, সেই তাপ কিন্তু শিলার সমস্ত স্তরে সমানভাবে ছড়িয়ে পড়ে না। এর জন্য দিনের বেলা প্রচুর উষ্ণতার কারণে শিলার যে
উপরের অংশ সেটা কিন্তু অনেকটা প্রসারিত হয় এবং ভেতরটা প্রসারিত হতে পারে না। এর ফলে কি হয়, শিলার উপরের স্তর এবং নিচের স্তরের মধ্যে সংকোচন প্রসারণ জনিত যে পার্থক্য ব্যাপারটা, এটার জন্য কিন্তু অনেকগুলো আড়াআড়ি লম্বালম্বি বিভিন্ন ক্র্যাক বা ফাটলের সৃষ্টি, এবং এই ফাটল বরাবর যদি শিলাস্তরের যে টাই বা খণ্ডগুলো আলাদা হয়ে যায়, তখন সেটা কি কিন্তু আমরা ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তরচায়ী খণ্ডীকরণ বলে থাকি। তো যাই হোক, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তরচায়ী খণ্ডীকরণের একটা ছবি। তারপরে যেটা রয়েছে এক্সফোলিয়েশন বা সংকোচনের ছবি। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছি এটা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিচ্ছুরণ, এটার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ একজন হয়তো আনমিউট করে আছে, কাইন্ডলি তোমরা মিউট করবে যে আনমিউট করে আছো। বুঝতে পারছি না কি আনমিউট করে আছে, শব্দ হচ্ছে। যাই হোক, ঠিক আছে, দেখো কন্টিনিউ করছি। আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করছি, তোমরা বিস্তারিত বই থেকে পড়ে নেবে, নোটস থেকে পড়ে নেবে, আমার দেওয়া নোটস থেকে যথেষ্ট বিস্তারিত দেওয়া আছে। এবারে দেখো, মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু ক্রিস্টাল গ্রোথ, অর্থাৎ যে কেলাসগুলো থাকে, বরফ জমে যে কেলাসগুলো বা ক্রিস্টালগুলো তৈরি হয়, সেটার কারণে যে যান্ত্রিক আবহবিকারটা ঘটে। আমরা দেখো প্রথমে তো যেটা রয়েছে ফার্স্ট ডিসইন্টিগ্রেশন বা তুহিন খণ্ডীকরণ। তুহিন খণ্ডীকরণ ব্যাপারটা কিভাবে হয়, দেখো এখানে শীতল জলবায়ু অঞ্চলে দিনের বেলা কি হয়, বৃষ্টির জলটা জমতে থাকে। পরবর্তী ক্ষেত্রে যখন হোয়ার ওয়াটার ইজ ক্রাক্স ফ্রিজ ইনটু আইস, ইন উইন্টার্স দ্য ক্রাক্স গেট মোর স্পেস, অর্থাৎ এখানে যখন রাত্রিবেলা যখন তাপবিকিরণ করে যখন শীতল হয়, আরো ঠান্ডা হয়ে যায়, তখন ওই জলটা জমাট বাঁধে, তখন পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু চাপের সৃষ্টি করে। তখন দেখা যাচ্ছে যে টুকরো টুকরো হয়ে যায় শিলাগুলো। যখন বরফ জমলে আমরা জানি সাধারণভাবে আয়তন বেড়ে যায়, 10% আয়তন বেড়ে যায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু এই ধরনের একটা মানে তুহিন খণ্ডীকরণ সৃষ্টি করে, এবং এর মাধ্যমে পর্বতের পাদদেশে একটা নুড়িক্ষেত্র সৃষ্টি হয়, এবং কখনো কখনো কৌণিক যে নুড়িক্ষেত্র শিলাখণ্ডগুলো থাকে, ওগুলোকে আমরা স্ক্রি বা টেলাস হিসাবে আমরা জানি বিষয়টা। এটা কি আমরা ফার্স্ট অ্যাকশন বা ফার্স্ট ডিসইন্টিগ্রেশন বা তুহিন খণ্ডীকরণ বলে চিহ্নিতকরণ করছি। এবার দেখো আরেকটা যে বিষয়টা আমি এখানে উল্লেখ রয়েছে, দেখো কোথায় গেল, এই যে ক্রিস্টাল অফ সল্ট, অর্থাৎ লবণের কেলাস গঠন। আমরা জানি যে উষ্ণ মরুভূমি অঞ্চলে ভূমিতে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, বৃষ্টিপাতের পর ওই লবণটা ধৌত প্রক্রিয়া শিলাস্তরের ভিতরে প্রবেশ করে, এবং পরক্ষণে যখন ওই লবণটা কেলাস গঠিত হয়, তখন কিন্তু অভ্যন্তরে একটা চাপ সৃষ্টি করে, এর ফলে আবহবিকার হতে দেখা যায়। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, স্লেকিং। স্লেকিং ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। স্লেকিং ব্যাপারটা কি, অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র দানা দিয়ে যে গঠিত কর্দম সমৃদ্ধ যে পাললিক শিলার যে উদ্ভিদ বা আউটক্রপ, মানে যেটা বাইরের দিকে উন্মুক্ত থাকে শিলাস্তরে, সেটাকে আমরা আউটক্রপ বলে থাকি বা উদ্ভিদ বলে থাকি। এটা জল বা বাতাসের সংস্পর্শে এসে পর্যায়ক্রমে আর্দ্র শুষ্ক হওয়ার ফলে যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যান্ত্রিক আবহবিকারে এই যে প্রক্রিয়া, মানে পর্যায়ক্রমে আর্দ্র শুষ্ক হওয়ার যে ব্যাপারটা, এর ফলে যে প্রক্রিয়াটা হয়, সেটাকে আমরা স্লেকিং বলে থাকি। এটাও একটা যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া বলা চলে। এবার দেখো, মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু আনলোডিং, অর্থাৎ আনলোডিং বলতে এখানে লোড মুক্ত হওয়া বা ভার মুক্ত হওয়া। এই ভার মুক্ত হওয়ার কারণে যে যান্ত্রিক আবহবিকার গুলো হয়, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সিটিং আর স্পিলিং। সিটিং ব্যাপারটা কি, পাতলা স্তর স্তর আকারে যখন শিলাটা উন্মুক্ত হয়ে যায়, এটাকে স্তরচ্যুতি বলা হয় বাংলাতে, এটাকে বলা হচ্ছে সিটিং। গিলবার্টের মতে উপস্থিত শিলাস্তরের যে ক্ষয়জনিত চাপের অপসারণের ফলে যখন মূলত গ্রানাইট শিলার উপরের স্তর প্রসারণ হয়, এবং এর ফলে সিট আকারে কিন্তু খুলে যায়। তো এটাকেই বলা হচ্ছে তোমার সিটিং বলা হয়। ব্র্যাডলির মতে বেলে পাথরেও এটা সম্ভব। তারপরে স্পেলিং যে ব্যাপারটা রয়েছে, স্পেলিং ব্যাপারটা মানে হচ্ছে তোমার যখন পাতগুলো স্তরে স্তরে খুলে না গিয়ে, মানে সিটিং প্রক্রিয়ার মতো যেরকম স্তরচ্যুতি হয়েছিল ওরকম না হয়ে গিয়ে, বা গুহা বা টানেলে এই পাতলা চওড়া পাতের পরিবর্তে অনেক সময় টুকরো টুকরো খণ্ডে ভাগ হয়, তখন সেটাকে আমরা কিন্তু স্পেলিং বলতে পারি। তো যাই হোক, স্পেলিং সৃষ্টি হতে গেলে সাধারণত একটা টেনশনাল জনিত কারণে একটা ক্রাক বা ফাটল বা একটা শেয়ার ক্রাক বা ছিন্ন ফাটল এরকম তৈরি করতে হবে, না হলে কিন্তু ছোট ছোট খণ্ডে বিভক্ত হবে না। তো যাই হোক, এবারে তারপরে যেটা রয়েছে, মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু রেইনফল, অর্থাৎ বৃষ্টিপাতের কারণে, বর্ষণজনিত কারণে আবহবিকার হতে পারে। যেমন বৃষ্টিবহুল অঞ্চলে বৃষ্টির ফোঁটার আঘাতে আঘাতে যদি শিলাখণ্ড ক্রমশ দুর্বল হয়ে যায়, কালক্রমে টুকরো টুকরো হয়ে যায়, এটা হতে পারে, বৃষ্টির আঘাতে হতে হবে আর কি বিষয়টা। ফ্লেক বা খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে বৃষ্টির আঘাতে। তো যাই হোক, এরপরে যে বিষয়টা রয়েছে আমরা দেখবো, সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল ওয়েদারিং ডিউ টু অর্গানিক অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন তোমার জৈবিক কার্যাবলীর কারণে যান্ত্রিক আবহবিকার হতে পারে। যেমন ধরো বিভিন্ন যে প্রাণীগুলো থাকে, মৃৎবেদী প্রাণী, মাটি খুঁড়ে বসবাস করে, কেঁচো, ইপোকা, ইঁদুর, খরগোশ, এরা কিন্তু বসবাসের স্থল তৈরি করার সময় মাটিতে গর্ত করে, ভূপৃষ্ঠে গর্ত করে, পরবর্তী ক্ষেত্রে শিলাস্তর দুর্বল হয়ে কালক্রমে ভেঙে পড়তে পারে। বা গাছের শিকড় যখন মাটিতে প্রবেশ করে, তখন কিন্তু
কিন্তু মাটির মধ্যে ফাটল তৈরি করে, শিকড় আলগা করে দেয় মাটিটাকে, কালক্রমে শিলা খণ্ড বিখণ্ড ভাগ হয়ে পরবর্তী ক্ষেত্রে তোমার ক্ষয়ী ভবনের মুখোমুখি হয়। এবারে আমরা যেটা আলোচনা করব কেমিক্যাল ওয়েদারিং, রাসায়নিক আর যান্ত্রিক দুটো বিষয় আমরা দেখলাম। কেমিক্যাল ওয়েদারিং, রাসায়নিক আবহবিকার, এটা শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ শিলার মূল গঠনের একটা পরিবর্তন ঘটে, মানে বাহ্যিক গঠনের পরিবর্তনের সাথে সাথে অভ্যন্তরীণ একটা গঠনের পরিবর্তন ঘটে, তার জন্য কিন্তু এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলে থাকি। তো যান্ত্রিক আবহবিকারটা মূলত ভৌত পরিবর্তন দায়ী, কিন্তু এই কেমিক্যাল ওয়েদারিং প্রসেসটা কিন্তু রাসায়নিক পরিবর্তন দায়ী। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিন্তু এক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। প্রথমত আমরা যে টাইপসটায় চলে যাব, দেখো কার্বনেশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে অঙ্গার যোজন। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে যে খনিজটা তৈরি করে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা আমরা দেখলাম। এবং এই কার্বনিক অ্যাসিডটা যখন চুনাপাথর এর সঙ্গে বিক্রিয়া করে, CaCO3 বা চুন সমৃদ্ধ যে পাথরের সঙ্গে বিক্রিয়া করে, তখন এটা তৈরি হয় CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট। তো ক্যালসিয়াম বাইকার্বনেট যখন বিক্রিয়াটা হয়, উৎপন্ন করে ক্যালসিয়াম বাইকার্বনেট, এর ফলে মৃদু অম্ল উৎপন্ন হয়, এবং মৃদু অম্লটা কিন্তু শিলাস্থিত খনিজের সাথে একটা বিক্রিয়া করে, শিলাদেহে একটা পৃষ্ঠ টান সৃষ্টি করে, এবং খনিজগুলোর মধ্যে যে সংবদ্ধতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, খনিজগুলো ধীরে ধীরে বিয়োজিত হতে থাকে, আলগা হতে থাকে। এটা হচ্ছে অঙ্গার যোজন বা বলা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। তো এর মাধ্যমে আমরা দেখি চুনাপাথরযুক্ত অঞ্চলে বিভিন্ন ধরনের স্টালাকটাইট, স্টালাগমাইট, চুনাপাথরযুক্ত গুহা, এই সমস্ত গুলো তৈরি হয়। ফেলসপার, হর্নবেল প্রভৃতি খনিজের উপর কিন্তু এই প্রক্রিয়া বিশেষ কার্যকর হয়, তোমরা জেনে রাখো। চুনাপাথর সমৃদ্ধ যে কাস্ট অঞ্চল, সেখানে এই প্রক্রিয়া খুব বেশি মাত্রায় হয়। তারপরে যেটা রয়েছে দেখো অক্সিডেশন, যেটাকে বাংলাতে আমরা বলছি জারণ প্রক্রিয়া। জারণ ব্যাপারটা কি? জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলার খনিজের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন সংযুক্ত হলে সেটাকে আমরা অক্সিডেশন বা জারণ বলতে পারি। এখানে দেখো 4Fe2 অর্থাৎ ফেরাস অক্সাইড এর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে, তখন সেটা কিন্তু ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করলে বলবো যে যখন লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে, লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে, তখন কিন্তু সেটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু অক্সিডেশনের কারণে যখন অক্সিজেন যুক্ত হয়, ফেরাস সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়, তখন কিন্তু এটা ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়, এবং তখন কিন্তু সহজেই সেটা ক্ষয়প্রাপ্ত হয়। যেটা আমরা লোহায় যেরকম মরচে পড়া দেখি ব্যাপারটা, লোহা সমৃদ্ধ মৃত্তিকায় কিন্তু এই জারণ প্রক্রিয়াটা বেশি ত্বরান্বিত হবে, এবং এই জারণ প্রক্রিয়ার ফলে লাল, হলুদ বা বাদামি ছোপ ছোপ আভা তৈরি হবে। তো যাই হোক, জারণ প্রক্রিয়াটা আমরা দেখে নিলাম। এবার হচ্ছে হাইড্রেশন প্রক্রিয়া। হাইড্রেশন কথার অর্থ হচ্ছে জল যোজন প্রক্রিয়া। শিলাস্তর গঠনকারী যে খনিজগুলো থাকে, খনিজগুলোর জল শোষণ ক্ষমতা কিন্তু অনেকটা বেশি হয় খনিজগুলোর। তো এই সমস্ত খনিজগুলোর সঙ্গে জল যুক্ত হয়ে শিলার যে রাসায়নিক পরিবর্তন ঘটে, সেটাকে আমরা কিন্তু জল যোজন বলতে পারি। যেমন জল যোজনের ফলে ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম তৈরি হতে পারে, হেমাটাইট থেকে লিমোনাইট তৈরি হতে পারে, তারপরে অলিভিন থেকে সারপেন্টাইন তৈরি হতে পারে। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে দেখো CaSO4 অর্থাৎ ক্যালসিয়াম সালফেট বা অ্যানহাইড্রাইড, এবং এটার সঙ্গে যখন জল যুক্ত হচ্ছে, জল যুক্ত হয়ে যেটা যেটা তৈরি করছে CaSO4 2H2 অর্থাৎ এটা যেটা তৈরি করছে, এটা হচ্ছে তোমার জিপসাম, অর্থাৎ ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল বিক্রিয়া করলে জিপসাম তৈরি হচ্ছে। জল যোজনের ফলেও কিন্তু যে খনিজটা তৈরি হচ্ছে, তার যে মানে আয়তন, সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলা চলে। তারপরে যে প্রক্রিয়াটা আমরা দেখবো, এখানে কার্বনেশন প্রক্রিয়াটা দেখানো হয়েছে ছবির মাধ্যমে। ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং এ পার্থক্য রয়েছে, যাকে এগুলো তোমরা জেনে নিও। এবার রয়েছে হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস যে ব্যাপারটা রয়েছে, জলকে বিশ্লেষণ করলে দুটো অণু পাই আমরা, একটা হচ্ছে হাইড্রোজেন অণু, একটা হচ্ছে হাইড্রোক্সিল অণু অর্থাৎ H+ আয়ন, একটা হচ্ছে OH মাইনাস আয়ন। তো এইটা আয়নে ভাগ হয়ে যখন খনিজের সাথে বিক্রিয়া করে, ডাইরেক্ট জল যদি খনিজের সাথে বিক্রিয়া করে সেটা জল যোজন, কিন্তু যখন জল ভেঙে যখন হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন যখন ভেঙে যায়, সেইটা যখন খনিজের সঙ্গে বিক্রিয়া করে, তখন কিন্তু সেটাকে আমরা হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বলে থাকি। তো যাই হোক, এইভাবে কিন্তু আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ফেলসপার থেকে অ্যালমিনো সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম ও ক্যালসিয়াম থেকে ক্ষারধর্মী মৃত্তিকা উৎপন্ন হতে পারে। এখানে যে বিক্রিয়াটা লেখা হয়েছে দেখো, এখানে এটা হচ্ছে ফেলসপার এর একটা সংকেত। ফেলসপারের সঙ্গে জল যদি যুক্ত হয়, তাহলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা উৎপন্ন হচ্ছে।
তো সিলিকেট খনিজের ক্ষেত্রে আবহবিকারটা গুরুত্বপূর্ণ হয়, কোয়ার্টজ, অভ্র, ফেলসপার প্রভৃতি খনিজের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায়। এরপরে যেটা রয়েছে সলিউশন অর্থাৎ দ্রবণ। দ্রবণ মানে বুঝতে পারছো দ্রবীভূত হয়ে যেটা হয়, যেমন সন্দব লবণের সাথে জলযুক্ত সন্দব লবণ একটা দ্রবণ তৈরি করতে পারে, জিপসামের সঙ্গে জল গুলে সেটা জিপসামের দ্রবণ তৈরি করতে পারে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো রিডাকশন অর্থাৎ জারণ, বিজারণ। খনিজের সঙ্গে যখন ইলেকট্রন যুক্ত, আমরা জানি পরমাণু তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনটা হচ্ছে তোমার ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটনটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত কণা। তো পরমাণুর তিনটে কণার মধ্যে ইলেকট্রন যখন খনিজের সঙ্গে যুক্ত হয়, ইলেকট্রনটা যেহেতু ঋণাত্মক, তো খনিজের যে ঋণাত্মক যোজ্যতা বা নেগেটিভ ভ্যালিয়েন্স সেটা কিন্তু বেড়ে যায়। এর ফলে কিন্তু এই প্রক্রিয়াটাকে বিজারণ বলা হচ্ছে। সাধারণত ভৌম জলের তলের নিচে বহুদিন জমা জলের তলদেশে জলাভূমি বা বক বা পিট মৃত্তিকা অঞ্চলে কিন্তু এই বিজারণ প্রক্রিয়াটা বেশি লক্ষ্য করা যায়। তারপরে যে প্রক্রিয়াটা রয়েছে চিলেশন, চিলেশনটা একটু ভালো করে বুঝে নাও। ধাতব আয়ন থাকে প্লাস জৈব পদার্থ থাকে, এইগুলো যখন মাটির সাথে একসাথে থাকে তখন কিন্তু একটা পিচ্ছিলতা সৃষ্টি করে এবং পিচ্ছিলতার কারণে জিনিসটা কিন্তু মাটির উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। তো এই প্রক্রিয়াটাকে চিলেশন বলে এবং এই চিলেশন প্রক্রিয়ার যে এজেন্ট বা চিলেটিং এজেন্ট, যেটাকে বলা হয় চিলেটিং এজেন্ট, চিলেশন প্রক্রিয়ার যে এজেন্ট বা বাহক সেটা হচ্ছে চিলেটিং এজেন্ট। তো চিলেটিং এজেন্ট রূপে কারা থাকে না, বিভিন্ন উদ্ভিদজাত এবং প্রাণীজাত পদার্থ যেগুলো থাকে, উদ্ভিদ এবং প্রাণীদের দেহ নিঃসৃত যে পদার্থগুলো, যেটা চিলেটিং এজেন্ট হিসাবে কাজ করে। তো যাই হোক, গাছ কিন্তু এই পদ্ধতিতে, এটা যখন উপর থেকে নিচে যায়, গাছের শিকড় যেখানে আছে সেখান থেকে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার গাছের যে খাদ্য সেটা সংগ্রহ করে। চিলেশন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কিন্তু খাদ্য সংগ্রহ করে বলা চলে। এবং চিলেশনের মাধ্যমে সমস্ত যে ক্ষারীয় অক্সাইড গুলো থাকে, ক্ষারীয় যে ধাতব আয়ন গুলো থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যায়। এবং তার ফলে কি হবে, ক্ষারীয় মানে নিচের দিকে চলে যাওয়া মানে কি, উপরের দিকটা আম্লিক হয়ে যাবে, আম্লিক জৈব পদার্থ সন্নিবিষ্ট হবে, মৃত্তিকা আম্লিক হবে, বর্জ্য মৃত্তিকা কিন্তু এই চিলেশন প্রক্রিয়া এটা সৃষ্টি হয় বলা চলে। তো যাই হোক, আমরা বিষয়গুলো আলোচনা করলাম। এবারে বায়োলজিক্যাল ওয়েদারিং অর্থাৎ জৈব যে আবহবিকারটা রয়েছে, জৈব আবহবিকারটা বিভিন্ন জৈবিক কারণে হতে পারে, জৈব যান্ত্রিকও হতে পারে, জৈব রাসায়নিক হতে পারে। জৈব যান্ত্রিক তো বলে দিয়েছি আগেই, যান্ত্রিক আবহবিকার পড়ানোর সময়, বাই প্লান্ট বাই এনিম্যাল দুভাবেই হতে পারে। বাই কেমিক্যাল বা জৈব রাসায়নিক যে ব্যাপারটা, জৈব রাসায়নিক যে ব্যাপারটা সেটা কিন্তু উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়। উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ পচে গিয়ে যে হিউমিক অ্যাসিড তৈরি করে। এছাড়া শিলার উপর যে মস, লিচেন, শৈবাল এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো জন্মে, এগুলো পচে গিয়ে হিউমিক অ্যাসিড তৈরি করে, এইভাবেই কিন্তু শিলার সাথে বিক্রিয়া করে আবহবিকার ঘটতে পারে। এটা বায়োলজিক্যাল ওয়েদারিং এর একটা প্রসেস দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার অবশ্যই একটা যান্ত্রিক আবহবিকার। তো এতক্ষণ আমরা আবহবিকার নিয়ে আলোচনা করলাম, এবারে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা নিয়ে। কোথায় গেল? পিডিএফটা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। পিডিএফটা একটু সমস্যা করছে। আচ্ছা, পুঞ্জিত ক্ষয় চলে এসেছে। এবার দেখো পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা কি, এটা আমাদের সহজে বুঝে নিতে হবে। পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা কিন্তু শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু আবহবিকারজাত পদার্থগুলো আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে যাবে ঢাল বরাবর, সেটাকে আমরা কিন্তু পুঞ্জিত ক্ষয় বলে থাকি। তো পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন বিষয়গুলো রয়েছে। দেখো প্রথমে আমরা দেখে নেব চোরলে। চোরলে কি বলছেন দেখে নেবো। ম্যাস মুভমেন্ট ইজ দ্য, বলছেন যে ম্যাস মুভমেন্ট ইজ দ্য ডিটাচমেন্ট অ্যান্ড ডাউনস্লোপ ট্রান্সপোর্ট অফ সয়েল ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, অর্থাৎ পুঞ্জিত বিচলন বা পুঞ্জিত স্থানান্তর। এই ব্যাপারটা হচ্ছে অভিকর্ষ চাপে বা অভিকর্ষ স্থানে আবহবিকারজাত যে মৃত্তিকা বা শিলা সেটা ভূমির ঢাল বরাবর বিচলন বা স্থানান্তর, সেটাকে আমরা কিন্তু মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় বলতে পারি। ফার্স্ট কনসেপ্ট অ্যাবাউট মাস ওয়াস্টিং, এই মাস ওয়াস্টিং সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন সিএফএস স্যার। সিএফএস স্যার প্রথম কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন 1938। এটা জিনিসটা তোমরা মনে রাখো যে প্রথম যে কনসেপ্ট মাস ওয়াস্টিং নিয়ে প্রথম কনসেপ্ট দিয়েছিল সিএফএস স্যার 1938।
এখানে আরো কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাগুলো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করা হয়েছে। দেখো, ডেভিস 1899 সালে তিনি কি বলছে, জল অথবা বরফের সাহায্য ছাড়া কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শিলা ও মাটির পতনকে পুঞ্জক্ষয় বলা হয়। গিলবার্ট বলছে নিম্ন ঢালে শিলা ও মাটির আকস্মিক বা ধীর গতিতে পতনকে পুঞ্জক্ষয় বলা হয়। পেং বলছেন কোনো প্রকার তরলের সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তিটা। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম, মাধ্যাকর্ষণ শক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে। গ্রাভিমিটার যন্ত্রের সাহায্যে আবহবিকারগ্রস্ত পদার্থের উপর অভিকর্ষ বলের মানকে নির্ণয় করা যায়। ইনক্লিনোমিটার ও ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে ভূমি ঢালের যে কোণ সেটা পরিমাপ করা হয়। 714 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে লাহার সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে লাভা মিশ্রিত যে কর্দম সৃষ্টি হয় আগ্নুৎপাতের ফলে, সেটা হচ্ছে লাহার। এবং ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে 714 সালে যে লাহার সৃষ্টি হয়, তার ফলে হারকুলেনিয়াম যে শহরটা ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছিল, পার্শ্ববর্তী অঞ্চল ধ্বংস হয়ে গেছিল। শিলার উপাদানগুলি পরস্পরের সঙ্গে লেগে থাকার যে ক্ষমতা সেটাকে আমরা কম্প্যাকশন বা আসঞ্জন বলে থাকি। আর শিলার উপাদানগুলির যে জোটবদ্ধ হয়ে লেগে থাকার যে ক্ষমতা সেটাকে আমরা সংবদ্ধতা বা কম্প্যাক্টনেস বলে থাকি। তারপরে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে দেখো, ফেভারেবল কন্ডিশন অফ মাস ওয়াস্টিং, অর্থাৎ কি কি অনুকূল অবস্থা দরকার পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে। প্রথমত যে বিষয়টা রয়েছে দেখো, অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ, অর্থাৎ ঢালের যে কোণটা, অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ, এই স্লোপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাল যত বেশি হবে পুঞ্জিত ক্ষয় তত বেশি হবে। অ্যামাউন্ট অফ লোড, লোড যত বেশি হবে বোঝার পরিমাণ তত তাড়াতাড়ি পুঞ্জিত ক্ষয় হবে, কারণ এই ঢালের বোঝা যদি বেড়ে যায় তাহলে যে পদার্থগুলো জমবে সেই পদার্থগুলোর ফলে কিন্তু তার তার যে একটা স্ট্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি সেটা নিচের দিকে পতিত হওয়ার চেষ্টা করবে। তারপরে যেটা রয়েছে তোমার প্লান্ট লেসনেস, অর্থাৎ উদ্ভিদহীনতা, উদ্ভিদহীনতা যত বেশি হবে ততই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নিচের ঢালে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অবশ্যই আবহবিকারটা মাস্ট, এই তোমার মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ প্রক্রিয়াটা মাস্ট এখানে। তারপরে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের ফলে যখন আবহবিকারগ্রস্ত পদার্থ ঢাল বরাবর অভিমুখে চলন দ্রুত হয় বৃষ্টিপাতের ফলে। অবশ্য বৃষ্টিপাত যদি খুব বেশি হয়ে যায়, যে বৃষ্টিপাতের জলই তোমার ওই শিলা বা মাটির চলনকে প্রধান উপাদান হিসেবে কাজ করছে বৃষ্টিপাত, তখন কিন্তু সেটার তুমি মাস ওয়াস্টিং বলতে পারবে না। বৃষ্টিপাত যেখানে মুখ্য সেটা মাস ওয়াস্টিং বলা যাবে না, যেখানে অভিকর্ষ স্থান মুখ্য সেটাই মাস ওয়াস্টিং। তারপরে যেটা রয়েছে দেখো, কম্প্যাক্টনেস অফ রক্স, অর্থাৎ শিলার যে সংবদ্ধতা, শিলার সংবদ্ধতা যদি কমে যায় তাহলে আবহবিকারগ্রস্ত পদার্থ তাড়াতাড়ি পুঞ্জিত ক্ষয় হবে। তারপরে ভূমিকম্পের কারণেও কিন্তু এটা কমে যেতে পারে, শিলা ও মাটির ঢাল বরাবর চলন সৃষ্টি হতে পারে। মানুষের কার্যাবলীও রয়েছে, খাল খনন, জলাধার নির্মাণ, নর্মাল এগুলো রয়েছে। তারপরে এখানে যে বিষয়টা দুটো রয়েছে দেখো, একটা হচ্ছে প্রতিরোধ বল, প্রতিরোধ বল যেটাকে আমরা স্ট্রেংথ ফোর্স বলছি, এবং রয়েছে পীড়ন বল। পীড়ন বলটাকে আমরা বলছি তোমার বলটাকে আমরা বলছি তোমার স্ট্রেস ফোর্স, এবং প্রতিরোধ যে বল এটাকে আমরা বলছি স্ট্রেংথ ফোর্স। তো পীড়ন বলটা কাকে বলে? তোমরা বলটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঢাল বরাবর নিচের দিকে আসার চেষ্টা করছে, এই বলটা তীর চিহ্নটা দেখো তাহলে বুঝতে পারবে। ভূমির নিম্ন ঢাল বরাবর অভিকর্ষ বলের প্রভাবে যে অংশটা কাজ করে, যে বলের যে অংশটা কাজ করে, এটাকে আমরা কিন্তু এটা অভিকর্ষ বলের দুটো দিক আর কি বলা যেতে পারে, স্ট্রেস ফোর্স এবং স্ট্রেংথ ফোর্স। স্ট্রেংথ ফোর্সটা কি নিচের দিকে কাজ করবে, আর এটা ঢাল বরাবর এটা নেমে আসার চেষ্টা করবে। দুটো ফোর্স কাজ করছে, এবং দুটো ফোর্সই কিন্তু অভিকর্ষ বলজনিত একটা ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা যেতে পারে। তো স্ট্রেংথ ফোর্সের যে ব্যাপারটা, অর্থাৎ যে তোমার প্রতিরোধ বল, যেটা প্রতিরোধ বলটাকে বাড়াচ্ছে, তোমার এই দুটো বল অন্তর্নিহিত থাকে, একটা হচ্ছে সংশক্তি এবং একটা হচ্ছে তোমার বিষম শক্তি বা অ্যাডেসিভ। কোয়েসিভ ব্যাপারটা কি? কোয়েসিভ ব্যাপারটা হচ্ছে আবহবিকারগ্রস্ত পদার্থগুলো পরস্পরের সঙ্গে যে বলের মাধ্যমে সংযুক্ত থাকে, আর ভূমি ঢালের সঙ্গে যে বলের মাধ্যমে আবহবিকারগ্রস্ত পদার্থগুলো সংযুক্ত থাকে সেটাকে আমরা অ্যাডেসিভ ফোর্স বলতে পারি বা বিষম শক্তি বল বলতে পারি। কোয়েসিভটা হচ্ছে তোমার সংশক্তি বল। আচ্ছা, স্যার একবার তারপরে এই যে হ্যালো হ্যাঁ বলো। স্যার, একবার ওই প্রতিরোধ আর ওই যে একটা বল, ওটা বুঝতে পারলাম না, একবার রিপিট করে দিন না। আচ্ছা, পীড়ন বল আর ঠিক আছে, প্রতিরোধ অবশ্যই বল। রিপিট করুন, অবশ্যই রিপিট করছি। দেখো, স্ট্রেস ফোর্স, স্ট্রেসটা হচ্ছে পীড়ন বল, পীড়ন বলটাকে বলা হচ্ছে স্ট্রেস ফোর্স। যে ফোর্সটা তুমি তীর চিহ্ন দেখে বুঝতে পারছো বা ঢালের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসার চেষ্টা করছে অভিকর্ষ টানের ফলে। অভিকর্ষ ভূমিকাটা মাস্ট, আর অভিকর্ষ টানটা মূলত নিচের দিকে হয়। তো প্রতিরোধমূলকটা নিচের দিকে আসবে, প্রতিরোধ যে বলটা আছে আর কি, স্ট্রেংথ ফোর্স, যেটা নিচের দিকে কাজ করবে, আর অভিকর্ষ ঢালের ফলে আস্তে আস্তে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে পীড়ন ফোর্স। অর্থাৎ এক কথায় বলতে পারি, পীড়ন বল যেটা, এটা ভূমির নিম্ন ঢাল বরাবর অভিকর্ষ বলের যে
ব্যাপারটা কাজ করে সেটাকে আমরা পীড়ন বল বলতে পারি। আর অভিকর্ষজ বলের যে ব্যাপারটা মূলত ভূমির উপর থাকা আবহবিকারগ্রস্ত পদার্থকে ভূমির ঢালের উলম্ব দিকে মানে একদম লম্বালম্বী দিকে যখন কাজ করে, অভিকর্ষজ বলের যে মানে অংশটা কাজ করে সেটাকে আমরা বলছি প্রতিরোধ বল, বা যেটাকে আমরা বলছি স্ট্রেংথ ফোর্স। এবার মানে দুটোই হচ্ছে অভিকর্ষজ বলের গ্র্যাভিটেশনাল ফোর্সের দুটো একটা অংশ বলা যেতে পারে। এই একটা পীড়ন বল একটা উপাংশ, এটা একটা উপাংশ, দুটো অংশ এটা। আচ্ছা এবারে দেখো সুরক্ষার মাত্রা বা ফ্যাক্টর অফ সেফটি, এই যে স্ট্রেংথ স্ট্রেস, এই যে দুটো ব্যাপার বললাম, এই দুটো ব্যাপারই কিন্তু এখানে মূলত এই দুটো ব্যাপার নিয়ে কিন্তু সূত্রটা তৈরি হয়েছে, ফ্যাক্টর অফ সেফটি, যেটাকে আমরা বলছি সুরক্ষতার মাত্রা বা নিরাপদ মাত্রা। তো যাই হোক, এটা FOS এইভাবে প্রকাশ করা হচ্ছে। তো আবহবিকারগ্রস্ত পদার্থের প্রতিরোধ বল বা স্ট্রেংথ ফোর্স উপরে থাকবে, নিচে থাকবে স্ট্রেস ফোর্স। মানে সবসময় চাইবে যেটা, এই যে আবহবিকারগ্রস্ত এই যে শিলাখণ্ড, এটা সবসময় চাইবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে, কিন্তু এই ঢাল কি করবে, ঢাল পীড়ন বলটা চাইবে যে এই ঢাল বরাবর নিচের দিকে নামিয়ে নিতে। দেখো তাহলে পীড়ন বল চাইবে নিচের দিকে নামিয়ে নিতে, পীড়ন বল চাইবে যে এই পদার্থকে বলবে তুমি পুঞ্জিত ক্ষয় হয়ে নিচের দিকে চলে যাও, আর প্রতিরোধ বল বলবে না তুমি পুঞ্জিত ক্ষয় হবে না, তুমি এই জায়গাটাই তুমি দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড হয়ে থাকো ওখানে। তাহলে এখানে দেখো স্ট্রেংথ বল, প্রতিরোধ হচ্ছে প্রতিরোধ করে ওখানে নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে, প্রতিরোধ করে যাবার চেষ্টা করবে না, কিন্তু পীড়ন বল কিন্তু চেষ্টা করবে ঢাল বরাবর নিচে নামার, তবেই পুঞ্জিত ক্ষয় হবে, নালে হবে না। তো প্রতিরোধ করার বলটা যদি বেশি হয়ে যায়, নিচেরটা যদি কম হয়ে যায়, মানে লব যদি বেশি হয় হর যদি কম হয়, তাহলে নিশ্চয়ই কিন্তু এটা একের বেশি হবে। তাহলে প্রতিরোধ বল বেশি, পীড়ন বল কম, একের বেশি টোটাল ভগ্নাংশটা। তাহলে কি হবে, একের বেশি হলে কি হবে, একের বেশি হলে কিন্তু কোনো স্থিতিশীল থাকবে, কোনো পুঞ্জিত ক্ষয় হবে না। ব্যাপারটা দেখো, একের বেশি হলে স্থিতিশীল থাকবে, এখানে নির্দিষ্ট অবস্থানে অনড় থাকবে, কিন্তু কোনো পুঞ্জিত ক্ষয় হবে না। একের কম যদি হয় তবে এই পুঞ্জিত ক্ষয় হবে, আর এক হলে তো পুঞ্জিত ক্ষয় হবেই না, এটা নির্দিষ্ট অবস্থানে স্থিতিশীল হয়ে থাকবে আর কি। জল বায়ু ইত্যাদির প্রভাবে কিন্তু পুঞ্জিত ক্ষয় হতে পারে। যাই হোক, এখানে আবহবিকারগ্রস্ত পদার্থের যে সহনশীলতার মান নিম্নলিখিত সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সুরক্ষতা বা সেফটি ইকুয়াল টু রো ট্যান ফাই, রো ট্যান ফাই রয়েছে, দেখো এখানে রো ট্যান থিটা এরকম রয়েছে। দেখো এখানে বল, এটা অনুভূমিক তলের সঙ্গে এটা ঢালের যে কৌণিক পার্থক্য রয়েছে সেটাকে এই থিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং সুরক্ষতার মান এটা মনে রাখো তোমরা, সূত্রে যাওয়ার দরকার নেই, যে সুরক্ষতা বা সেফটির যে মান সেটা 1.2 এর বেশি হলে তবেই কিন্তু পুঞ্জিত ক্ষয় হবে আর কি। তো যাই হোক, এবারে পুঞ্জিত ক্ষয়ের যে ক্লাসিফিকেশন করা হয়েছে, দেখো বিষয়গুলো তোমরা পরবর্তীতে ভালো করে ক্লিয়ারলি পড়ে নেবে। ক্লাসিফিকেশন অফ ম্যাস ওয়াস্টিং এর যে ব্যাপারটা রয়েছে, দেখো ফ্লো, ল্যান্ডস্লাইড এবং সাবসিডেন্স তিনটে ভাগ রয়েছে। প্রথমত যেটা রয়েছে ফ্লো অর্থাৎ প্রবাহ, তারপরে রয়েছে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস, তারপরে রয়েছে সাবসিডেন্স অর্থাৎ অবনমন। তো যাই হোক, এই যে পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা, কয়েকজন বিজ্ঞানীর নাম এখানে রয়েছে। স্যার সংজ্ঞাটা তো আগেই আমি দেখিয়েছি, ইনি প্রথম কিন্তু পুঞ্জিত ক্ষয় সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী স্যার 1938। তারপরে রয়েছে হাসিনসন 1968, তারপরে রয়েছে জারুবা এবং মেনকল 1969, ভার্নেস 1978। এই সমস্ত প্রমুখ কিন্তু এই মাস ওয়াস্টিং এর যে শ্রেণীবিন্যাস সেটা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছেন, তাদের ভিত্তিতে কিন্তু শ্রেণী বিভাগটাকে এইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্লো, ল্যান্ডস্লাইড এবং সাবসিডেন্স, অর্থাৎ ফ্লো মানে প্রবাহ, ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, আর সাবসিডেন্স মানে অবনমন। বিষয়গুলো একে একে আলোচনা করবো। দেখো ফ্লোটা আবার দুই ভাগে ভাগ, একটা স্লো ফ্লো অর্থাৎ ধীর গতি, এবং একটা হচ্ছে তোমার ধীর গতিতে যে প্রবাহ সেটা স্লো ফ্লো, আর যেটা দ্রুত গতিতে প্রবাহ সেটা হচ্ছে তোমার র্যাপিড ফ্লো। তো যাই হোক, প্রথমে আমরা স্লো ফ্লোটা দেখে নেবো। স্লো ফ্লো ব্যাপারটা হচ্ছে তোমার প্রতি ইয়ারে পার ইয়ারে 10 মিটার বা তার কম যদি হয় গতিটা, তাহলে সেটাকে আমরা স্লো ফ্লো বলবো। এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, দেখো ক্রিপ কথার অর্থ হচ্ছে তোমার বিসর্পণ। বিসর্পণ আবার দুটো ভাগে রয়েছে। বিসর্পণ 5 ডিগ্রি কম যুক্ত ঢালে 0.02 থেকে 2.5 সেন্টিমিটার পার ইয়ার গতিতে যদি হয়। রক ক্রিপ বা শিলা বিসর্পণ, এক্ষেত্রে শিলাটা যদি, এক্ষেত্রে মাটি, এক্ষেত্রে শিলাটা যদি 30 ডিগ্রির কম ঢালযুক্ত অঞ্চলে বছরে 1 সেন্টিমিটার গতিতে যায়। আইস ক্রিপ যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ হিম বিসর্পণ বা বরফ বিসর্পণ, এখানে দেখো এটার আবার কতগুলো ভাগ রয়েছে। টেলাস ক্রিপ,
যেটা 10 ডিগ্রির কম যুক্ত ঢালে বছরে 2.5 মিটার। রক গ্লাসিয়ার বা যেটা তোমার বলছে শিলা হিমবাহ বিসর্পণ 10 ডিগ্রির কম ঢালে হিমবাহ গলা জলের মাধ্যমে যখন শিলাখণ্ড অভিকর্ষের টানের ফলে যখন 2 থেকে 10 মিটার পার ইয়ারে যখন যাচ্ছে। সলিফ্লাকশন ব্যাপারটা কি? সলিফ্লাকশন ব্যাপারটা হচ্ছে তোমার বরফ গলা জলের সাথে মিশ্রিত পদার্থগুলো মূলত 2 থেকে 5 ডিগ্রি স্লোপের কারণে 30 থেকে 60 সেন্টিমিটার পার ইয়ার এইভাবে এই গতিতে যাচ্ছে, সেটা হচ্ছে সলিফ্লাকশন। তো সলিফ্লাকশনের ব্যাপারটা যখন বললাম, তো একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, বরফ গলা জলে মিশ্রিত পদার্থগুলো নিম্ন ঢালে যখন নামে অভিকর্ষের চেয়ে যখন বরফ গলা জলটা মুখ্য ভূমিকা গ্রহণ করে, তখন সেটাকে সলিফ্লাকশন না বলে সেটাকে আমরা জেলিফ্লাকশন বলে থাকি। তো জেলিফ্লাকশন ব্যাপারটা কিন্তু পেরিগ্লাসিয়াল বা পরিহিমবাহ যে অঞ্চল, যেটা মৃত্তিকা থেকে কয়েক মিটার অঞ্চলে যেটা কার্যকর হয় আর কি, তো এই অঞ্চলে মৃত্তিকার উপরের স্তরে যেটা কার্যকর হয় পরিহিমবাহ বা পার্মাফ্রস্ট এলাকা বা পেরিগ্লাসিয়াল এলাকা, যেটা এই অঞ্চলে তোমার অধ্যুষিত অঞ্চলে যে সলিফ্লাকশন ব্যাপারটা থাকে সেটাকে আমরা কনজেলিফ্লাকশনও বলে থাকি বা ক্রায়োটারবেশনও বলে থাকি। অর্থাৎ পেরিগ্লাসিয়াল অঞ্চলে হিমবাহের যে কাজগুলো থাকে মাটির কিছুটা স্তরে উপরের দিকে, তখন সেটাকে আমরা কিন্তু কনজেলিফ্লাকশন বা ক্রায়োটারবেশনও বলে থাকি। তো যাই হোক, এবারে এগুলো কিছু ছবি দেওয়া হচ্ছে, ছবিগুলো তোমরা দেখে নাও। এটা হচ্ছে মাটি বিসর্পণ বা সয়েল ক্লিপ, যেটা বললাম। তারপরে এটা রয়েছে রক্স ক্লিপ বা শিলা বিসর্পণ। তারপরে দেখো এখানে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে সলিফ্লাকশনের ছবি। এক্ষেত্রে কিন্তু হিমরেখার কাছাকাছি অঞ্চলে এবারে এরকম বরফ জমে জমে নিভেশন ডিস তৈরি হয়, বরফের গলন পদার্থের এই কারণে কিন্তু পদার্থগুলো ধীরে ধীরে পরিবাহিত হয়, বরফ জমে জমে এইভাবে নিবেশন প্রক্রিয়াটা হয় আর কি। এবারে পুঞ্জিত ক্ষয়ের যে আরেকটা পদ্ধতি রয়েছে, দেখো ফ্লোর যে একটা টাইপস রয়েছে, প্রথমে আমরা তো ধীর প্রবাহ বা স্লো ফ্লো নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব র্যাপিড ফ্লো বা দ্রুত গতির প্রবাহ। র্যাপিড ফ্লো যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রতি ইয়ারে 10 মিটারের বেশি হয়ে থাকে গতিটা। এক্ষেত্রে নর্মাল ফ্লো রয়েছে, আর্থ ফ্লো রয়েছে, মার্থ ফ্লো রয়েছে। দেখো নর্মাল ফ্লো ব্যাপারটা কি, এখানে সাধারণত প্রতি ইয়ারে 10 থেকে 500 মিটার গতিতে যেটা হয় বিভিন্ন পদার্থগুলো যখন নামে এই গতিতে, সেটাকে আমরা নর্মাল ফ্লো বলছি। আর যখন তোমার আর্থ ফ্লো যে ব্যাপারটা, আর্থটাকে আমরা মাটি প্রবাহ বা ভূমি প্রবাহ বলতে পারি। সাধারণত আর্থ কথার অর্থ ভূমি বা পৃথিবী, এখানে মাটিটাকে বোঝাচ্ছে মাটি প্রবাহ। অর্থাৎ শুষ্ক যে পদার্থগুলো, মানে কর্দম কণা সমৃদ্ধ শুষ্ক পদার্থগুলো 2 থেকে 5 ডিগ্রি স্লোপে 100 থেকে 400 মিটার পার ইয়ার এই গতিতে কিন্তু যায়। তারপরে যেটা রয়েছে মাড ফ্লো, অর্থাৎ কর্দম প্রবাহ বা কাদা প্রবাহ, যেটা হচ্ছে তোমার দেখো 1.2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি স্লোপে 1.5 থেকে 4.5 সেন্টিমিটার পার সেকেন্ড একটা সেকেন্ড রয়েছে, মানে কতটা গতি ভাবতে পারছো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার রয়েছে মাটি প্রবাহ বা আর্থ ফ্লো যে ব্যাপারটা, এটা রয়েছে তোমার কর্দম প্রবাহ বা কাদা প্রবাহ। মানে এখানে কর্দম মানে কাদা, মাটির সাথে জল মিশে কিন্তু কাদা তৈরি করে, এটা জিনিস মনে রাখতে হবে। এটা মাটি, নর্মালি মাটি, এখানে মাটির সাথে জল মিশে তবেই কিন্তু কাদা হয়। তারপরে যেটা রয়েছে দেখো অ্যাভালেন্স। অ্যাভালেন্স কথার অর্থ হচ্ছে সম্প্রপাত। সম্প্রপাত ব্যাপারটা কিভাবে হয়, এটা আবার দুটো ভাগে ভাগ, ইয়ারে 500 মিটারের বেশি। ডেব্রিস অ্যাভালেন্স যেটা হয় অবস্কর সম্প্রপাত, বিভিন্ন ধরনের ভূপদার্থে একত্রে যখন কিরকম গতিতে যায় দেখো 500 মিটার পার ইয়ার 10 ডিগ্রির বেশি স্লোপযুক্ত অঞ্চলে। রক অ্যাভালেন্সে যেটা শিলা সম্প্রপাত, যেটা তোমার এই এটাও 500 মিটার গতিতে 10 ডিগ্রির বেশি হয়। জাস্ট অবস্কর সম্প্রপাতে কি হয়, বিভিন্ন ধরনের ভূপদার্থ একত্রে কিন্তু যায়। আর মূলত শিলা সম্প্রপাতের ক্ষেত্রে এখানে কিন্তু জলসিক্ত শিলাটা যাচ্ছে। ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ লাহারে, এটাও একটা টাইপ, এটা হচ্ছে ইয়ারে 500 মিটারের বেশি। এটা হচ্ছে লাভাজাত যে কাদা, যখন ভূ অভিকর্ষ বলের প্রভাবে যখন বছরে 500 মিটারের বেশি গতিবেগে যখন ঢাল বরাবর নামতে থাকে, সেটাকে আমরা লাহার বলতে পারি। এবার পুঞ্জিত ক্ষয় আরেকটা যেটা টাইপ রয়েছে দেখো ল্যান্ডস্লাইড যে ব্যাপারটা, অর্থাৎ ভূমিধসের বিভিন্ন টাইপ গুলো রয়েছে। আমি টাইপে চলে যাচ্ছি। যে প্রথমে রয়েছে ফল বা প্রপাত বা পতন। পতনটা আবার দুই ভাগে ভাগ রয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ। প্রথমে যেটা রয়েছে শিলাপ্রপাত। শিলাপ্রপাত কাকে বলে? রকফল 1963 ইউএসএ এর ওয়াশিংটনে কিন্তু এটা লক্ষ্য করা গেছিল। ওয়াশিংটন প্রদেশের রেইনার জাতীয় পার্কে, রেইনার ন্যাশনাল পার্ক লম্বনহীন স্থানে উলম্বভাবে যে শিলা, সেটা প্রতি রকফল বলতে পারি। আরেকটা যেটা রয়েছে ডেব্রিস ফল। ব্যাপারটা কি হয়, এখানে রক নামে না, শিলা সহ অন্যান্য পদার্থগুলো
নামে। রকের সাথে সাথে অন্যান্য পদার্থগুলো উলম্বভাবে যখন নামতে থাকে তখন সেটাকে আমরা ডেব্রিস ফল বলতে পারি। আচ্ছা, এবারে যেটা রয়েছে দেখো স্লাইড। স্লাইড যে ব্যাপারটা, স্লাইড মানে হচ্ছে তোমার ধস বা স্থলন। এগুলোর বিভিন্ন টার্ম রয়েছে, তো এগুলোর আবার বাংলা এক এক রকম করা হয়েছে। দেখো ল্যান্ডস্লাইড বলতে ভূমিধস, ধসের আবার টাইপ আবার স্লাইড বা শুধু ধস, হ্যাঁ, শুধুমাত্র ধস বা স্লাইড। এগুলোর মধ্যে রয়েছে রক স্লাইড, ডেব্রিস স্লাইড, বিভিন্ন টাইপ গুলো রয়েছে। দেখো রক স্লাইড ব্যাপারটা কি, ভূমি ঢাল বরাবর যখন দ্রুত বেগে শিলাগুলো নেমে শিলা অবস্কর ধস বা ডেব্রিস স্লাইড কোনটা, ভূমি ঢাল বরাবর যখন দ্রুত বেগে শিলাসন্ন হলো। এখানে শুধুমাত্র শিলা হলে সেটা রক, আর শিলা সহ অন্যান্য পদার্থগুলো হলে সেটা ডেব্রিস, এটা মনে রাখতে হবে। আবর্তিত স্থলন ব্যাপারটা কি, আবর্তিত স্থলন বা রোটেশনাল স্লাইডের ক্ষেত্রে কি হয়, সমধর্মী পদার্থগুলো দ্রুত বেগে নেমে আসার সময় এর পেছন দিকে যে অভিকর্ষীয় কেন্দ্রের ঠিক উপরে আবর্তন করে, একটা আবর্তন বা রোটেট করার চেষ্টা করে, তখন সেটা কি আমরা কিন্তু আবর্তিত স্থলন বলে থাকি। স্লাম যে ব্যাপারটা, গভীর রেগলিযুক্ত স্থানের আবর্তিত স্থলনকে সেটাকে আমরা স্লাম্প বলে থাকি। স্লাম্পের একটা ছবি রয়েছে, এরকম একটা আবর্তন কিন্তু চলে। তারপরে যেটা রয়েছে দেখো রূপান্তরিত স্থলন, বা এটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল স্লাইড। এক্ষেত্রে কি হয়, খাড়াই ঢালের যে স্থলিত যে পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো কাছাকাছি সমতল তল বরাবর নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে কিন্তু আমরা রূপান্তরিত স্থলন বলতে পারি। তারপরে দেখা রয়েছে যেটা টপলস। টপলস ব্যাপারটা কি, সাধারণত দেখা যায় যে যে সমস্ত স্থানে শিলার স্তরায়ন তল বা পাললিক শিলার যে স্তরায়ন তলগুলো থাকে বা দারুণ পার্বত্য ঢালের সমান্তরালে অবস্থান করে, তখন সেক্ষেত্রে দেখা যায় শিলাখণ্ডগুলো বাইরের দিকে আবর্তিত হয় এবং দারুণের সংযোগস্থল থেকে নিম্ন ঢালে সঞ্চালিত হয়। এই যে ব্যাপারটা শিলাখণ্ডের, এই যে ব্যাপারটা, এটাকে এই যে শিলাখণ্ডটাকে কিন্তু আমরা টপলস বলে থাকি। সাধারণত ব্যাসল্ট, ডলোরাইট, স্লেট, সিস্ট এই সমস্ত অঞ্চলে কিন্তু টপলসটা বেশি ঘটতে দেখা যায়। তারপরে টপলস যে ব্যাপারটা, এটা প্রথম বলেছিলেন 1982-তে, এটা জেনে রাখো। টপলস ব্যাপারটা সম্বন্ধে প্রথম বলেছিলেন 1982 সালে বিজ্ঞানী, ভূবিজ্ঞানী সেলবি, এটা মনে রাখো। তারপরে রয়েছে সাবসিডেন্স বা অবনমন বা অধপাত। এই ব্যাপারটা কি দেখো, অবনমন যে অধপাত, ভূমিঢালের উপর সঞ্চিত মাটি, প্রস্তরকণ ইত্যাদি যখন নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে বসে গেলে সেটাকে আমরা অধপাত বলতে পারি। এগুলোর মধ্যে রয়েছে দেখো কোলাপস। কোলাপস ব্যাপারটা কি, কোলাপস ব্যাপারটা হচ্ছে গুহার ছাদ ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে পাতলা হয়ে সেটা ধসে নেমে যায়, সেটা কোলাপস। চুনাপাথরযুক্ত অঞ্চলে যেটা আমরা দেখি, বা আসানসোল রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়, উপরের দিকে গুহার ছাদটা পাতলা হয়ে ধসে পড়ে। তারপরে সেটেলমেন্ট যে ব্যাপারটা রয়েছে, নিচে বসে যাওয়া, ধসে পড়ে আর উপরের থেকে নিচের দিকে পুরো বসে যাবে একদম। ভূগর্ভস্থ জলবায়ু স্তর থেকে জল নিষ্কাশিত হয়ে উপরে শিলাস্তরটা ভারী হয়ে পুরোপুরি নিচের দিকে বসে যাবে। ব্লক স্লাইড ব্যাপারটা কি, ব্লক গ্লাইড ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমার শিলাখণ্ড, আবহবিকারগ্রস্ত শিলাখণ্ড নিচে জলের উপস্থিতিতে অভিকর্ষ টানের সাথে সাথে তোমার পিচ্ছিলতার কারণে ধীরে ধীরে চলে যাবে, এটা হচ্ছে ব্লক গ্লাইড। তারপরে রয়েছে দেখো ক্যাম্বারিং। ক্যাম্বারিং ব্যাপারটা কি, ক্যাম্বারিং ব্যাপারটা হচ্ছে তোমার শিলা অপসারণের ফলে ঢালের উপরের যে শিলাখণ্ডগুলো, ছবিটা দেখায় তাহলে বুঝতে পারবে। ক্যাম্বারিং এর ছবিটা দেওয়া নেই, যাই হোক, ক্যাম্বারিং ব্যাপারটা হচ্ছে তোমার শিলা অপসারণের ফলে ঢালের উপরের থেকে যে শিলাখণ্ডগুলো চাপহ্রাসজনিত কারণে ফাটল সৃষ্টি হয়ে পুনরায় দ্রুত বেগে নেমে আসে, তখন সেটাকে আমরা ক্যাম্বারিং বলে থাকি। স্যাকাং এর ছবিটা দেখো। স্যাকাং যে ছবিটা রয়েছে, স্যাকাং অবনমনের একটা প্রক্রিয়া। এখানে ভূতাত্ত্বিক গঠনের কেন্দ্র থেকে দুই দিকে, এই কেন্দ্র থেকে দুই দিকে দেখো ভূ পদার্থগুলো স্থানান্তরিত হচ্ছে, কিন্তু মাঝখানে কোনো একটা গ্রস্ত উপত্যকা অবস্থান করছে, এখানে কোনো ভূ পদার্থ কিন্তু অবস্থান করছে না, বা অবস্থান করলেও সেটা পুঞ্জিত ক্ষয়ের মুখোমুখি হচ্ছে না। আরেকটা যেটা রয়েছে দেখো প্রসারণ বা স্প্রিডিং। এই ব্যাপারটা কি, এটা মৃদু ঢালের উপর অনেকগুলো শিলাখণ্ড তাদের কেন্দ্র থেকে মূলত পূর্ববর্তী অবস্থান থেকে ক্রমাগত দূরে সরে গিয়েছে বা নিচে বসে যাওয়ার যে ঘটনাটা, সেই ব্যাপারটাকে আমরা কিন্তু প্রসারণ বলতে পারি। অর্থাৎ একটা শিলাখণ্ড এক জায়গায় গুচ্ছিত অবস্থায় ছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা তাদের যে অবস্থান সেটা থেকে ক্রমশ দূরে এদিক ওদিক সরে যাচ্ছে, সেটাকে আমরা কিন্তু প্রসারণ বলতে পারি। যাই হোক, আজকের আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের আলোচনা এখানেই শেষ হলো। এবারে আমি নদী বিষয়টা, তোমরা একটু ক্লাসরুমে থাকো, আমি একটুখানি অফ হচ্ছি, তারপরে আবার আসছি ক্লাসরুমে।
এখন আমরা আলোচনা করব ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেসেস, অর্থাৎ নদী গঠিত বিভিন্ন ভূমিরূপ এবং প্রক্রিয়াগুলো। নদী কাকে বলে? বাংলাতে একটা প্রবাদ রয়েছে, জল দাঁড়ালে পুকুর এবং গড়ালেই নদী। বা আমরা বাংলাতে আরেকটা লাইনও পড়েছি যে নদী হারায় স্রোত, চলিতে না পারে সহস্র শৈবাল দাম, বাঁধে আসি তারে। তো মেরি মরিসোয়া, তার একটা সংজ্ঞা দেখো এখানে রয়েছে, স্ট্রিম মে বি ডিফাইন্ড অ্যাজ এ চ্যানেলাইজড ফ্লো ওয়াটার, অর্থাৎ ওয়াটারের চ্যানেলাইজড ফ্লো হতে হবে, না হলে নদী হবে না। একটা চ্যানেল বা খাত বরাবর জলের একটা প্রবাহ থাকতে হবে, মূলত সেটাই হচ্ছে নদী। জল দাঁড়িয়ে থাকলে নদী নয়, যেমন পুকুরের জল দাঁড়িয়ে থাকে সেটা নদী নয়। তো একটা প্রবাহ থাকতে হবে। তারপরে রিভার্সটাকে দুটো ভাগে ভাগ করা যায়, পেরিনিয়াল নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, এগুলো জানো কনসেপ্টগুলো। এবারে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, পোটামোলজি যে ব্যাপারটা রয়েছে, নদীর বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে পোটামোলজি, সায়েন্টিফিক অবজারভেশন অফ রিভার। শর্ট টার্ম ফ্লো, যে সমস্ত স্বল্পকালীন জলধারাগুলো সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন আরবের ক্ষেত্রে ওয়াদি বলা হয়, ইউএস এর ক্ষেত্রে অ্যাডওয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে নালা বলা হয়। স্বল্পকালীন যে জলধারাগুলো প্রবাহিত হয় সেটাকে এইভাবে বলা হয়। তো যাই হোক, রিভার স্ট্রিম বিভিন্ন নামগুলো রয়েছে। বাংলাতে যেরকম নদীকে নদী, তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী এরকম নামগুলো দেওয়া হয়েছে, ইংলিশে সেরকম তোমার রয়েছে রিভার, স্ট্রিম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যাই হোক এখানে স্ট্রিম শব্দটা এখানে প্রবাহিনী এরকম নামকরণ করা হয়েছে আর কি। স্ট্রিম বলতে স্রোত বোঝায়, কিন্তু প্রবাহিনী এরকম নামকরণ করা হয়েছে। যাই হোক, এবারে আমরা বিভিন্ন টার্মিনোলজি দেখার চেষ্টা করবো আমরা রিভার নিয়ে। কেউ একজন আনমিউট করেছো, কাইন্ডলি একটু মিউট করবেন, নাহলে একটু অসুবিধা হচ্ছে। কেউ একজন আনমিউট করেছো, প্লিজ একটুখানি মিউট করো। যে আনমিউট করে আছে একটুখানি কাইন্ডলি মিউট করবে, তাহলে সুবিধা হয়। বাসুদেব মাঝি, ঠিক আছে। দেখো যে আনমিউট করে আছে একটুখানি মিউট করো শোনো, তারপরে এখনো মানে আনমিউট করেনি। ঠিক আছে এবার। আচ্ছা দেখো, এবারে টার্মিনোলজি কিছু রয়েছে। নর্মাল যে সোর্স, উৎস সবাই জানো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ, গঙ্গা নদীর উৎস, কনফ্লুয়েন্স অফ রিভার অর্থাৎ মোহনা, মোহনা অঞ্চল তোমরা জানো, গঙ্গার যেরকম সাগর দ্বীপের গঙ্গাসাগরের যে অঞ্চল মোহনা। তারপরে ট্রিবিউটারি বলতে হচ্ছে উপনদী, যেমন গঙ্গার বিভিন্ন উপনদী রয়েছে, যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক। ডিস্ট্রিবিউটরি হচ্ছে শাখা নদী, গঙ্গার যেমন প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি নদী। রিভার ভ্যালি নদী উপত্যকা, যেখানে যে খাদ বরাবর নদীটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে নদী উপত্যকা। তারপরে রিভার বেসিন, অর্থাৎ নদী অববাহিকা, টোটাল একটা নদীর উপনদী, শাখা নদী সমেত যে জায়গাটা নিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকেই হচ্ছে নদীর বেসিন বা অববাহিকা বলা হচ্ছে। তারপরে যেটা রয়েছে ক্যাসপিয়ান বেসিন, নদীর জলটা যে জায়গা থেকে মূলত আসে সেটা হচ্ছে ক্যাসপিয়ান বেসিন। যেমন গঙ্গা নদীর ক্ষেত্রে উত্তরাখণ্ডের যে অঞ্চলটা, উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চলটা রয়েছে, যেটা ওই অঞ্চলটা কিন্তু গঙ্গা নদীর একটা ক্যাসপিয়ান বেসিন, মানে যে জায়গার জলটা বিধৌত হয়ে নদীতে আসছে সেটাকে আমরা ক্যাচমেন্ট বেসিন বলতে পারি। ওয়াটারশেড, জল বিভাগ, যে উচ্চভূমিটা দুটো নদীকে পৃথক করে বা দুটো জলকে আলাদা করে দেয়। অ্যাকর্ডেন্ট জাংশন বলতে নদীর সঙ্গমটাকে বোঝাচ্ছে। এখানে একই ঢালের উপর দিয়ে প্রবাহিত দুটো নদী যখন পরস্পর মিলিত হয় তখন সেটাকেই অ্যাকর্ডেন্ট জাংশন বা নদীর সঙ্গম বলা হয়। যেটা রয়েছে, অর্থাৎ এখানে দো মানে দুই এবং আব মানে হচ্ছে জল, দুটো নদীর মধ্যবর্তী যে স্থলভাগ সেটাকে আমরা দোয়াব বলে থাকি। যেমন পাঞ্জাব হচ্ছে পঞ্চনদী দোয়াবযুক্ত অঞ্চলে গঠিত হয়েছে। শতদ্র, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, এরকম পাঁচটা যে নদীর দোয়াব অঞ্চলে গঠিত হয়েছে আর কি। তারপরে যেটা রয়েছে ইনল্যান্ড রিভার, অন্তর্বাহিনী নদী, যে সমস্ত নদীগুলো কোন একটা দেশের প্রান্তসীমা অতিক্রম না করে দেশের অভ্যন্তরভাগে সীমাবদ্ধ থাকে সেটা ইনল্যান্ড রিভার। আর আউটল্যান্ড রিভার যে ব্যাপারটা রয়েছে, এটা দেশ ছাড়িয়ে অন্য দেশে চলে যায়। মূলত এইগুলোই একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল রিভার বলছি। যেমন ধরো সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, আমাজন, নীলনদ, গঙ্গা, এই সমস্তগুলোকে আমরা আউটল্যান্ড বা ইন্টারন্যাশনাল নদী বলতে পারি। তারপরে এখানে কয়েকটা নদীর নাম রয়েছে, দেখো বিভিন্ন নদীগুলো। সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, আফ্রিকার 6650 কিলোমিটার দৈর্ঘ্য। তারপরে রয়েছে আমাজন, অ্যামাজনটা দক্ষিণ আমেরিকার আমাজন নদী, এটা কিন্তু সব থেকে
জলের ক্যাপাসিটি অনুযায়ী বৃহত্তম নদী বলা চলে, জল বেশি ধারণ রয়েছে এর মধ্যে। এছাড়া আরো বিভিন্ন নদীগুলো রয়েছে, এই নদীগুলো একটু দেখার চেষ্টা করো, বিভিন্ন যে নদীগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে। তারপরে এগুলোর মধ্যে তোমরা জেনে রাখো তথ্যগুলো, যে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। আর যদি যুগ্ম দীর্ঘতম নদী বলে তাহলে অবশ্যই তোমার মিসিসিপি মিসৌরি অ্যান্সার হবে। মিসিসিপি আর মিসৌরি পাশাপাশি, তো এই দুটো হচ্ছে যুগ্ম বৃহত্তম নদী বলা চলে, আর সরি যুগ্ম দীর্ঘতম নদী বলা চলে। আর সব থেকে বৃহত্তম নদী মানে ওয়াটার ক্যাপাসিটি অনুযায়ী সেটা হচ্ছে আমাজন, বৃহত্তম নদী আয়তনের দিক থেকে। সেটা আয়তনের দিক থেকে আমাজন হচ্ছে বৃহত্তম বলা চলে, সেটা 6300 কিলোমিটার। আচ্ছা, ভারতের বৃহত্তম নদী বলে অবশ্যই গঙ্গা দীর্ঘতম বৃহত্তম বলে। ডিফারেন্ট রিভার কোর্স, আপার মাউন্টেন কোর্স, মিডল কোর্স, লোয়ার কোর্স, বিভিন্ন কোর্স গুলো আমরা দেখে থাকি। উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন কোর্স গুলো রয়েছে। যেমন গঙ্গার ক্ষেত্রে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত যে পথ, সেটা গঙ্গার গতিপথ হচ্ছে গঙ্গার হচ্ছে আপার বা মাউন্টেন কোর্স, মাউন্টেনিয়াস কোর্স। বা মিডল কোর্স আমরা গঙ্গার ক্ষেত্রে যদি দেখি, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার যে গতি প্রবাহ, সেটা হচ্ছে নদীর মধ্যবর্তী। এগুলো আমরা ভারতের ভূগোলে পড়েছি, বিভিন্ন রিভার রিলেটেড যে আলোচনা সেগুলো করেছি। তো যাই হোক, আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। লোয়ার কোর্সটা নিচের গতিতে থাকে, নিম্ন প্রবাহ। তো যেমন মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে গঙ্গাসাগরের যে মোহনা অঞ্চল, সেটা হচ্ছে আমাদের এই লোয়ার কোর্স। এটাকে আমরা বদ্বীপ প্রবাহ বা ডেল্টা কোর্সও বলতে পারি, বদ্বীপ প্রবাহ। যে নদীতে তিনটেই প্রবাহ থাকে সেটাকে আমরা আইডিয়াল রিভার বা আদর্শ নদী বলতে পারি। উৎস থেকে মোহনা পর্যন্ত মূলত উচ্চ প্রবাহে আমরা দেখি নদী তীব্র গতিতে বেয়ে চলে, প্রবলভাবে ক্ষয় কাজ করে, মধ্য করে। আর নিম্ন প্রবাহে দেখা যায় যে নদীর গতি কমে যায় বলে শুধুমাত্র সঞ্চয় কাজ করে। এভাবে উৎস থেকে আস্তে আস্তে মোহনা অঞ্চলে চলে যায় নদীর। প্রসেস অফ ইরোশন কি কি প্রক্রিয়ার মাধ্যমে হয় দেখো। প্রথমত যেটা রয়েছে দেখো, কি রয়েছে, হাইড্রোলিক অ্যাকশন, অর্থাৎ হাইড্রোলিক অ্যাকশন জল প্রবাহ ক্ষয়। জলের স্রোতের ক্রমাগত আঘাতে নদী খাত এবং শিলাগুলো আলগা হয়ে যায়, অবশেষে শিলা যান্ত্রিকভাবে খুলে নদীর উচ্চ মধ্যগতিতে এটা বেশি হবে। তার করশন মানে হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এই তিনটাই একই রকমের বাংলা, করশন, অ্যাট্রিশন, ইম্প্যাকশন, কিন্তু তিনটা ভালো করে বুঝতে হবে। প্রথমটার মিনিং হচ্ছে অবঘর্ষ ক্ষয়, তারপরটা মিনিং হচ্ছে ঘর্ষণ ক্ষয়, তারপরটা মিনিং হচ্ছে সংঘর্ষ ক্ষয়। তিনটের আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। অবঘর্ষ ক্ষয় আমি একটু সহজে বলার চেষ্টা করছি। নদী খাতের সঙ্গে নদীবাহিত যে পদার্থগুলো বা পাথরগুলো, সেই পাথরের টুকরোগুলো যখন সংঘর্ষ বাঁধে খাতের সঙ্গে, টোটাল নিচের জায়গার সাথে উপরের খণ্ডগুলো যে সংঘর্ষ, সেটা কি আমরা বলছি অবঘর্ষ। ঘর্ষণ ক্ষয় কাকে বলে, নদীর মধ্যে যে প্রস্তর খণ্ডগুলো থাকে একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে আঘাতপ্রাপ্ত হয়ে ক্রমশ ছোট হতে থাকে, এটা হচ্ছে তোমার ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় মানে দুটো খণ্ড পাশাপাশি থেকে আস্তে আস্তে ছোট হতে থাকবে, লাস্টে গিয়ে বালুকণায় পরিণত হয়ে যাবে। আর সংঘর্ষ ক্ষয় কোনটা, বন্যার জলে যে বড় বড় শিলাখণ্ডগুলো থাকে, ওই শিলাখণ্ডগুলো যখন আসে তখন শিলাখণ্ডগুলো নদীগর্ভে যে বিশাল বিশাল শিলাখণ্ড থাকে সেগুলোকে আবার সজোরে আঘাত করে, ক্ষয় করে। এগুলোকেই বলা হচ্ছে সংঘর্ষ ক্ষয়। সংঘর্ষ মানে বড় বড় ব্যাপার থাকবে। তারপরে যে রয়েছে ব্যাপারটা দেখো, ক্যাভিয়েশন। ক্যাভিয়েশনের ব্যাপারটা কি, বুদবুদ ক্ষয়। নদীর মধ্যে অনেক জায়গায় মানে গর্ত থাকবে, সেই গর্তের মধ্যে বাতাস থাকবে, পরে যখন জলটা দ্রুত বেগে প্রবেশ করবে, ওই বাতাসটা যখন বাইরে বেরোনোর চেষ্টা করবে তখন কিন্তু একটা বাবল বা বুদবুদ তৈরি হবে। তো পরীক্ষা করে দেখা গেছে যে যে বুদবুদের যে একটা ব্যাস, সেই ব্যাস যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 18 কেজি ওজন হাতুড়ি দিয়ে আঘাত করলে যে আঘাতটা মানে হবে আর কি, যে শক্তিটা তৈরি হবে সেরকম একটা শক্তি তৈরি হবে কিন্তু। আচ্ছা, এবারে দেখো, এবারে পরের যে আলোচনায় আমি চলে যাচ্ছি। দেখো, প্রসেস অফ ট্রান্সপোর্টেশন বাই রিভার। রিভারের যে ট্রান্সপোর্টেশন বা বহন যে প্রক্রিয়াগুলো থাকে, সেইগুলোর মধ্যে যে প্রসেসগুলো থাকে, দেখো প্রথমত যেটা রয়েছে সলিউশন। সলিউশন যে ব্যাপারটা রয়েছে, দ্রবণ। দ্রবণ মানে বুঝতে পারছো, যখন জলে দ্রবীভূত হয়ে যাবে সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণের মাধ্যমে বহন কাজ করে।
তারপরে যেটা রয়েছে দেখো সাসপেনশন। সাসপেনশন মানে কি? এটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এটা যখন ছোট ছোট মানে একদমই ক্ষুদ্রাকার যে ওজনের যে প্রস্তর খণ্ডগুলো জলে ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, সেটা হচ্ছে এই সাসপেনশন বা ভাসমান প্রক্রিয়া। তারপরে রয়েছে সলিউশন প্রক্রিয়া। এটা ভাসমান অবস্থায় যাবে না, এটা কিন্তু লাফিয়ে লাফিয়ে যাবে, যেটাকে আমরা লম্ফদান প্রক্রিয়া বলতে পারি। আর একটা রয়েছে ট্রাকশন যে প্রসেস বা আকর্ষণ প্রক্রিয়া। এটা কিভাবে যাবে? ভারী প্রস্তর খণ্ডগুলো যেটা নদীর তলদেশ দিয়ে কি হবে, নদীর তলদেশ দিয়ে গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে চলে যাবে, গড়িয়ে গড়িয়ে যাবে। তাহলে আমরা ট্রাকশন ব্যাপারটা বুঝলাম গড়িয়ে গড়িয়ে, সলিউশন ব্যাপারটা বুঝলাম লাফিয়ে লাফিয়ে, সাসপেনশন ব্যাপারটা এসে, আর এটা হচ্ছে তোমার সলিউশন ব্যাপারটা জলে গুলে গুলে। তো নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। এবারে দেখো ডিপোজিশন। ডিপোজিশন মানে হচ্ছে সঞ্চয়। বিভিন্ন যখন বোঝা বহনে অক্ষম হয়ে যায় নদী, তখনই সঞ্চয় করে। তো যাই হোক, সঞ্চয়ের সাথে একটা সূত্র রয়েছে, ল অফ সিক্স পাওয়ার। ল অফ সিক্স পাওয়ার ব্যাপারটা তোমাদের একটু বলে নিই। ষষ্ঠাঘাতের সূত্র। নদীর যদি গতিবেগ বেড়ে যায়, জলের যে গতিবেগ সেটা যদি বেড়ে যায়, ডবল হয়ে যায়, তাহলে তার বহন ক্ষমতা কিন্তু 64 গুণ বেড়ে যায়। যেহেতু এটা 2 পাওয়ার 6, অর্থাৎ 2 কে 6 বার গুণ করলে 64 পাওয়া যায়, সুতরাং এটাকেই বলা হচ্ছে 6 পাওয়ার ল। এটাকে বাংলায় ষষ্ঠাঘাতের সূত্র বলা হয়। এবং নদীর বহন ক্ষমতা যদি সি ধরা হয় এবং গতিবেগ যদি ভি ধরা হয়, তার যে গাণিতিক সূত্রটা হবে সি আলফা ভি 6। এখানে 6 পাওয়ারটা এখানে ষষ্ঠাঘাতের সূত্র। এর যে উদ্ভাবক অর্থাৎ এই সূত্রটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা প্রথম দিয়েছিলেন, তিনি হচ্ছেন ডব্লিউ হপকিন্স। এই সূত্রটা উদ্ভাবন করেছিলেন, এটা তোমরা জেনে রাখো। তো তারপরে যেটা রয়েছে ডিচার্জ। ডিচার্জ বলতে বোঝাচ্ছে জলের তোমার প্রবাহ, নদীর যে প্রবাহটা, সেটাকে আমরা ডিচার্জ বলতে পারি। বা বাংলাতে আরেকটা বাংলা রয়েছে নিষ্ক্রমণ বা নিঃস্রব, এরকম বিভিন্ন বাংলাগুলো রয়েছে। সোজা কথায় বলতে গেলে কোনো নদীর নির্দিষ্ট স্থান দিয়ে আড়াআড়ি ভাবে হিসাব করলে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ জলটা প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা কিন্তু নদীর ডিচার্জ বা নিঃস্রব বলতে পারি। তো যাই হোক, এই ডিচার্জের একক কিউসেক। বর্তমানে কিউসেকের পরিবর্তে কিউসেক, কিন্তু বর্তমানে কিউসেকের পরিবর্তে কিউমেক। মেট্রিক পদ্ধতিতে ইউজ করা হয়, তখন কিউমেক করা হয় কিউসেকের পরিবর্তে, কিউবিক মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে টোটালি কিন্তু কিউসেক কিউমেক ব্যাপারটা ডিচার্জের পরিমাণ হিসাব করার যে একক। নদী খাতের কোন একটা বিন্দুতে নদীর জলপ্রবাহের পরিমাণ এবং নদীর জলতলের উচ্চতার যে সম্পর্ক, সেটা যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে তোমার রেটিং কার্ভ। বিষয়টাও জেনে রাখো তোমরা। এবারে রিভার কোর্স অ্যান্ড দেয়ার রিলেটেড ল্যান্ডফর্মস। আপার আর মাউন্টেন কোর্সের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, দেখো আই শেপড ভ্যালি অর্থাৎ আই আকৃতির উপত্যকা। প্রথমে কিন্তু আই আকৃতির উপত্যকা তৈরি হয়, পরবর্তী ক্ষেত্রে বি আকৃতির উপত্যকায় বা গিরিখাতে পর্যবসিত হয়। তো যাই হোক, শুষ্ক অঞ্চলের যে গিরিখাত সেটাকে ক্যানিয়ন বলা হয়, এবং ভি শেপড ভ্যালিটা তোমার এটা হচ্ছে তোমার গিরিখাতে পর্যবসিত হয়, পরবর্তী ক্ষেত্রে বলা চলে। তো পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তোমরা জেনে রাখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। আর ভি শেপড যে ভ্যালিগুলো থাকে, সেগুলোকে আমরা মূলত গিরিখাত বলে থাকি। তো এগুলো আবহবিকার পুঞ্জিত হয় ইত্যাদির প্রভাবে দেখা যাচ্ছে অনেকটা চওড়া হয়ে যায় আগের যে আয়াকৃতির উপত্যকাটা। পৃথিবীর গভীরতম যে গিরিখাত পেরুতে রয়েছে অ্যালকানন্দা ফলকা নদীর গিরিখাত। আরো কতগুলো গিরিখাত রয়েছে চীনের, যেমন ইয়াংসি কিয়াং নদীর ক্ষেত্রে ইচাং গিরিখাত রয়েছে, সিন্ধু নদীর ক্ষেত্রে অরুণ গিরিখাত রয়েছে, শতদ্রু সিন্ধা তিস্তা প্রভৃতি নদীতেও গিরিখাত রয়েছে। ওয়াটারফল। ওয়াটারফল ব্যাপারটা কি? জল এরকম কঠিন কোমলশীল অধ্যুষিত এলাকায় উপর থেকে নিচে জল পড়ে, সেটাই ওয়াটারফল। ক্যাসকেড যে ব্যাপারটা রয়েছে, একাধিক ধাপযুক্ত অঞ্চলে এরকম যদি পড়ে জলটা, সেটাকে ক্যাসকেড বলা হয়। ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট মানে হচ্ছে জল প্রপাত যখন উত্তাল হয়ে অতল গব্বরে ঝাঁপিয়ে পড়ে প্রচন্ড দ্রুত বেগে, তখন সেটাকেই বলা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাসকেড, ক্যাটারাক্ট, বিষয়গুলো জেনে রাখো। তারপরে যে ব্যাপারটা রয়েছে র্যাপিডস। র্যাপিডস বলতে খরস্রোতকে বোঝায়। খড় মানে হচ্ছে দ্রুত। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে পরপর থাকলে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, কতগুলো ধাপের সৃষ্টি করবে। এইভাবে কিন্তু র্যাপিড বা খরস্রোত সৃষ্টি করতে পারে। যেমন আফ্রিকার জাইরে নদীর ক্ষেত্রে এরকম 32টা খরস্রোত বা র্যাপিডের মাধ্যমে নিচে চলে গেছে। তো খরস্রোত স্বাভাবিক কারণে স্রোত অপেক্ষা দ্রুত বেগ থাকবে, এটাই স্বাভাবিক। খড় মানেই তো দ্রুত। আফ্রিকার জাইরে নদী যেমন এরকম 23টা র্যাপিডস এর মাধ্যমে 270 মিটার নিচে নেমে গেছে। এই খরস্রোতগুলো একত্রে কিন্তু লিভিং স্টোন জলপ্রপাত নামে পরিচিত হয়েছে। তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন পট হোল বা মন্থকূপ। মন্থকূপ ব্যাপারটা কি? যখন জলস্রোতে বাহিত শিলাখণ্ডগুলো অবঘর্ষ প্রক্রিয়ার ফলে নদীর তলদেশে ক্ষয় করে বিভিন্ন গোল গোল গর্ত তৈরি করবে।
জল ঘূর্ণি তৈরি করবে। এর মধ্যে গর্তের মধ্যে বাতাস থাকে, তো তার জন্য এরকম একটা জল ঘূর্ণি তৈরি হয়। তো এইগুলোকেই মন্থকূপ বলা হয়, মন্থকূপ বলা হয়। প্রবল জলস্রোতের সঙ্গে সঙ্গে নদীবাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো ঘুরতে ঘুরতে এটা হাড়ির মতো গর্ত হয়ে যেতে পারে। পার্বত্য অঞ্চলে এই ধরনের ক্ষয়কার্যের ফলে এরকম গর্ত তৈরি হতে পারে, এগুলোকেই বলা হচ্ছে পট হোল। তো এটা মূলত অবঘর্ষ আর বুদবুদ প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া মূলত সৃষ্টি, অবঘর্ষ বুদবুদ এই দুটো প্রক্রিয়া দেয়। ইন্টারলকিং স্পার, নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় কারণ শৈলশিরাগুলো একে অপরের সঙ্গে অবিক্ষিপ্ত ভাবে থাকে। এইভাবে ইন্টার লকিং স্পার গুলো, অন্তর্বদ্ধ শিলাগুলো দেখা যায়। একদিক থেকে দেখলে মনে হবে যে নদী মনে হয় তার প্রবাহ পথ হারিয়ে গেছে, কিন্তু তা না, আঁকাবাঁকা পথে চলে যায় নদী এবং পাশে এই শৈলশিরাগুলো আঁকা এরকম ভাবে থাকে, তো তার জন্য অবিক্ষিপ্ত শৈলশিরা বলা হচ্ছে ব্যাপারটাকে। তারপরে যে ব্যাপারটা রয়েছে দেখো, ল্যান্ডফর্ম প্রসেসড বাই ডিপোজিশনাল প্রসেস, এগুলোর মধ্যে রিভার টেরেস রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে রিভার টেরেস বলতে নদী মঞ্চ যে ব্যাপারটা রয়েছে, ডিপোজিশনাল প্রসেসের কারণে মূলত নদী মঞ্চগুলো তৈরি হয়। এছাড়া যে বিভিন্ন বার বলতে এখানে চরগুলো তৈরি হয়। তো মিডিল কোর্সের ক্ষেত্রে যে মধ্য প্রবাহের ক্ষেত্রে যেগুলো তৈরি হয় দেখো, মিয়েন্ডার হচ্ছে যে নদী বাঁক। মিয়েন্ডার শব্দটা এশিয়ার বা তুরস্কের, এশিয়া মাইনরের বা তুরস্কের যে বাঁকবহুল নদী মিয়েন্ডস, সেই কথা থেকে এসেছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী ও জলঙ্গি নদীতে নদী বাঁক দেখা যায়, ঠিক আছে। অগ্রদ্বীপের কাছেও গঙ্গা নদীতে বহু নদী বাঁক দেখা যায়। আচ্ছা, নদী বাঁকের ক্ষেত্রে একটা খাড়া পাড় থাকে, একটা হচ্ছে তোমার ঢালু পাড় থাকে। সাধারণত বিভিন্ন সঞ্চিত পদার্থগুলো এখানে জমা থাকে, এখানে গভীরতাও কম থাকে। আর এই অবতল পাড়ের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে নদীর স্রোতটা এইদিকে যেহেতু যায়, এই জায়গাটাকে বেশি গভীর করে তোলে, এই জায়গাটা গভীর করে তোলে, কিন্তু এই উত্তল পাড়ের ক্ষেত্রে গভীরতা কমে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো মনে রাখতে হবে তোমাদের। রিভার টেরেসের যে বিষয়টা রয়েছে, এর সঙ্গে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, পুল আর রিফিল দুটো ব্যাপার রয়েছে। এই যে গভীরতম অংশ যেখানে এখানে তৈরি হচ্ছে, এখানে পুলটা তৈরি হবে, আর অগভীর অংশ যেখানে রয়েছে সেটাকেই বলা হচ্ছে রিফিল, ঠিক আছে। নদীর গভীরতা যেখানে কম, আঁকাবাঁকা প্রবাহিত হওয়ার সময়, আঁকাবাঁকা পথে নদী চলে যাওয়ার সময় তার যে গভীরতম অংশটা তৈরি করে এইভাবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার পুল, আর অগভীর অংশটাকে বলা হচ্ছে রিফিল। রিফিলটা থাকবে উত্তল পাড়ে, পুলটা থাকবে অবতল পাড়ে। রিভার টেরেস, নদী মঞ্চ ওই রিজুভেনেশন বা নদীর পুনর্জীবন লাভে তখন আলোচনা করবো বিষয়গুলো। এগুলো মানে এখানে অনেকগুলো নদী মঞ্চ তৈরি হবে, এগুলো ব্লো লেক, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আঁকাবাঁকা পথে প্রবাহিত দিক যখন কাছাকাছি চলে আসে, এটা বিচ্ছিন্ন হয়ে কি এরকম একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি করতে পারে। নদিয়া জেলার ভাগীরথী নদীতে কিন্তু এরকম অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে। বর্ধমান জেলার কাটুয়া কালনার মধ্যে হুগলি ভাগীরথী প্লাবন ভূমিতে এরকম অনেক অক্সব্লো লেক রয়েছে। যাই হোক, এবারে যেটা রয়েছে অ্যালুভিয়াল ফ্যান অর্থাৎ পলল বেজনিটা কোথায় গেল, এই তো ছবি, এটা হচ্ছে পলল বেজনির ছবি। পর্বতের পাদদেশে নদীবাহিত বোল্ডার, শিলাখণ্ড, নুড়ি এগুলো সঞ্চিত হয়ে তিন কোণা আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে, এটাকে আমরা অ্যালুভিয়াল কোণ বা পলল শঙ্কু বলতে পারি। পলল শঙ্কুগুলো জুড়ে গিয়ে যখন হাত পাখার আকৃতি নেয়, তখন সেটাকে আমরা পলল বেজনি বলছি। তারপরে কি রয়েছে, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, এগুলো সৃষ্টি হয়। এটাকে স্বাভাবিক বাঁধ কেন বলা হয়, কারণ কোথায় গেল প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ, এই তো এই ছবিটা দেখতে পাচ্ছ। এটা স্বাভাবিক বাঁধ কেন বলা হয়, কারণ হচ্ছে এটা নর্মালি আপনা আপনি সৃষ্টি হয়, এটা মানুষের তৈরি বাঁধ নয়, তার জন্য স্বাভাবিক বাঁধ বলা হয়। নদীর মধ্য নিম্ন গতিতে এরকম প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধগুলো সৃষ্টি হতে দেখা যায়, মূলত নদীর পলি জমে জমে এটা কিন্তু তৈরি হয়। পশ্চিমবঙ্গের গঙ্গার গতিপথে অনেক প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যায়। লোয়ার কোর্সের ক্ষেত্রে ক্রিক সৃষ্টি হয় বা খাড়ি সৃষ্টি হয়। খাড়ি ব্যাপারটা কি, খাড়ি ব্যাপারটা হচ্ছে তোমার সাগর থেকে ভূগর্ভে সংকীর্ণ খাতের মধ্য দিয়ে যদি জোয়ারের জলটা ঢোকে, সেই খাতগুলোকে খাড়ি বলা হয়। খাড়ি ভাটার সময় শুকিয়ে যায়, তাই খাড়ির পরিবেশ এবং ভূমিরূপের দিক থেকে কিন্তু মোহনা থেকে একটুখানি আলাদা হতে পারে। বদ্বীপের মোহনা অংশে সমুদ্রের যে সংযোগকারী যে সমস্ত ফানেল আকৃতির নদী খাত, যেখান দিয়ে খুব দ্রুত বেগে নোনা জল নদীতে ঢোকে আর কি সমুদ্র থেকে, বা তোমার জোয়ারের সময় নদী নোনা জল নদীতে ঢুকবে, আবার ভাটার সময় দেখা যাবে নদীর জল সমুদ্রে যাবে, এরকম বিষয়গুলো থাকে আর কি। সুন্দরবনের দুর্গাদুয়ারি খাড়ি একটা খুব উল্লেখযোগ্য খাড়ি। আমাজন নদীর ক্ষেত্রে খাড়িগুলো খুবই। ডেল্টা বা বদ্বীপ,
বদ্বীপগুলো সৃষ্টি হয়। পাখির একটা বদ্বীপ গ্রিক অক্ষর ডেল্টার মতো হয় বা বাংলা অক্ষর বয়ের মতো হয়, তার জন্য বদ্বীপ নামকরণ হয়েছে। বদ্বীপ 3 প্রকার। আর্কুয়েট ডেল্টা অর্থাৎ ধনুকাকৃতি বদ্বীপ, এগুলো ল্যাটিন শব্দ আর্কাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার ধনুক। যেমন নীল, গঙ্গা, ব্রহ্মপুত্র, পো, হোয়াংহোং এইসব নদীর ক্ষেত্রে বদ্বীপ দেখা যায়। কাসপেট ডেল্টা, যেটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ল্যাটিন শব্দ কাসপেট কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ। স্পেনের এব্রো, ইতালির টাইবার নদীতে এরকম বদ্বীপ দেখা যায়। সুবর্ণরেখা নদীর বদ্বীপ কিন্তু এরকম টাইপের হয়। পাখির পায়ের মতো বদ্বীপ, যেটা মিসিসিপি মিসৌরি নদীতে দেখা যায়। মিসিসিপি নদীর বদ্বীপ যেটা পাখির পায়ের মতো বদ্বীপ। ভারতের ক্ষেত্রে বলতে পারি কৃষ্ণা নদীর বদ্বীপ এই টাইপের। নদীর শ্রেণীবিভাগ রয়েছে, জেনেটিক ক্লাসিফিকেশন। কনসিকুয়েন্ট অর্থাৎ কনসিকুয়েন্ট বলতে অনুগামী নদী, নদীর প্রাথমিক ভূমির প্রাথমিক ঢাল বরাবর যেটা প্রবাহিত হয়, গঙ্গা যেমন একটা অনুগামী নদী। তারপরে এই অনুগামী নদী কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো 3 রকমের নদী সৃষ্টি হয়, যেগুলো অনুগামী নদীতে পরবর্তী ক্ষেত্রে প্রবাহিত হয় বা অনুগামী নদী থেকে তৈরি হয়। সাবসিকুয়েন্ট পরবর্তী নদী, এটা তৈরি অনুগামী নদীর পার্শ্ববর্তী ঢাল থেকে অনুগামী নদীতে মেশে। অবসিকুয়েন্ট বিপরা নদী, ওই পরবর্তী নদী থেকে অনুগামী নদী যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, সেটা হচ্ছে বিপরা নদী, অবসিকুয়েন্ট। পুনর্ভবা নদী হচ্ছে রিসিকুয়েন্ট, অনুগামী নদী যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, পরবর্তী নদী থেকে গিয়ে পড়ছে আর কি, এইভাবে তৈরি হচ্ছে বিষয়টা। ইনসিকুয়েন্ট স্ট্রিম, যেটা অসঙ্গত নদী, যেটা ভূমির ঢালের সঙ্গে কোনো মিল থাকে না, সামঞ্জস্য বিহীন ভাবে হয়। ইম্পোস্ট স্ট্রিম যে ব্যাপারটা, এটা হচ্ছে অধ্যারোপিত নদী। প্রাচীন শিলাখণ্ড বহুকাল ধরে যদি সমুদ্রে নিমজ্জিত থাকে, তাহলে আবার যদি সেটা পুনরায় উত্থিত হয়, পরে দেখা যাচ্ছে উত্থিত ভূমির উপর পলি সঞ্চয় হয়ে নতুন শিলাস্তর গঠন করে, এইভাবে একটা নদী গোষ্ঠী তৈরি করে। এটাকে আমরা অধ্যারোপিত বলতে পারি। যেমন মধ্যপ্রদেশের বেওয়া মালভূমির দক্ষিণে খাইনজোর শৈলাসেরের উপর সোন নদী অধ্যারোপিত হয়েছে। সুবর্ণরেখা, এটা একটা অধ্যারোপিত নদী বলার জন্য। তো যাই হোক, অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি ক্লাসের আলোচনা, নদীর আলোচনা হয়ে গেল। আজকের মতো ক্লাস এই পর্যন্ত আর কি। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, ঠিকঠাক বুঝতে পারলে কিনা, তাহলে আমাকে একটু জানাও, ক্লাসে যারা ছিলে। বোঝা গেছে স্যার। ঠিক আছে, এগুলো নর্মাল কনসেপ্ট, তার জন্য আমি অল্প অল্প করে বুঝিয়েছি। যদি বোঝার মতো কনসেপ্ট থাকতো বা তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতো, তাহলে বিস্তারিত আলোচনা করতাম। এগুলো সবাই মূলত বিভিন্ন ক্লাসের সিলেবাসে তোমরা পড়েছো, 7-এ রয়েছে, ক্লাস 10-এ রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। যাই হোক, বিষয়গুলো পড়ে নিও, অসুবিধা হলে অবশ্যই আমাকে পরবর্তীতে জানিও। আজকের মতো এই পর্যন্ত।